হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন কারিকুলাম, নতুন শিক্ষা পদ্ধতি, পরীক্ষায় নাই, নাম্বার নাই, অনেক টেনশন। সেভাবে এই নতুন কারিকুলামে আমাদের পড়াশোনা কিভাবে আগাবে তা নিয়ে আজকের এই লাইভ ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসে আমরা নতুন কারিকুলামের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বিভিন্ন গেমের মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে কিভাবে একক এবং দলীয় কাজ হবে তা শিখব। সো আজকের ডেমো ক্লাসে আমাদের যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করা হবে সেই কনসেপ্টগুলো প্রথমে জেনে নিব এবং প্রথমেই বলে দেই আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ ক্লাসটি জয়েন করার জন্য। আমাদের সাথে নতুন কারিকুলাম জানার এবং শেখার যে জার্নিটা শুরু হয়েছে সেই জার্নিতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রথম ডেমো লাইভ। আমাদের এরকম ডেমো লাইভগুলো আমরা আমাদের ওয়েবসাইট থেকে টাইম এবং ডেট দিয়ে রেখেছি, যেখানে আপনারা পরবর্তী ডেমো লাইভগুলো বুকিং করে নিতে পারবেন এবং আমাদের সাথে যদি আপনার কোনো সহযোগী বন্ধু কলিগ মিস করে থাকে তাদেরকেও মেনশন করে দিবেন। যদি কোনো কনফিউশন থাকে আমরা আশাবাদী আপনার কনফিউশন এই ডেমো লাইভের মাধ্যমেই সলভ হবে। আজকের পুরো ক্লাসটিকে আমরা যেভাবে সাজিয়েছি আমরা দেখতে পাচ্ছি নতুন যে কারিকুলাম আছে তা বুঝতে আমাদেরকে বলা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং বা অভিজ্ঞতা ভিত্তিক লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পদ্ধতি। এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পদ্ধতি বিষয়টা কি সেটা আমরা একটা ছোট্ট খেলার মাধ্যমে বোঝার চেষ্টা করব। আপনিও খেলতে পারবেন আমাদের সাথে, সেই সুযোগও আমাদের সাথে আপনার থাকছে। পরবর্তীতে নতুন কারিকুলাম ঘিরে 10 মিনিট স্কুলের লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা 10 মিনিট স্কুল নতুন কারিকুলামকে কিভাবে দেখছি, কোন আঙ্গিকে দেখছি এবং আপনাদের সাথে কিভাবে থাকবো তা নিয়ে থাকবে আমাদের পরবর্তী আলোচনা। সেট অফ ফাংশন খুবই কমন একটা বিষয়, ম্যাথমেটিক্সের জনপ্রিয় একটা টপিকস, আমরা অনেকেরই বুঝতে সমস্যা হয়। নতুন কারিকুলামের আদলে আমরা সেট অফ ফাংশন বোঝার চেষ্টা করব। আমাদের সেট অফ ফাংশনের একটা মিনি গ্রুপ অ্যাসাইনমেন্ট ক্লাস হবে, অর্থাৎ একক কাজ, দলীয় কাজ, অ্যাসাইনমেন্ট ক্লাস কিভাবে হয় এবং আমরা ডিজিটালি সেটা কিভাবে পারফর্ম করতে পারি তা নিয়ে এই বিষয়গুলো থাকবে 10 মিনিটের ক্লাস। সেট অফ ফাংশনের একটা আমরা একক অ্যাসাইনমেন্টের গেম খেলবো, যেখানে আমরা গেমের মাধ্যমে এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব ডিজিটালি। নতুন ও পুরাতন কারিকুলামের বিষয়ভিত্তিক পার্থক্য থাকবে এবং নতুন কারিকুলামের পার্থক্যগুলো নিয়ে আমাদের সাথে দারুণ লাইভ ফিচারগুলো কিভাবে সাজাচ্ছি তা থাকবে। এবার আমার অনেক সম্মানিত প্যারেন্টস আছেন যারা টেনশনে আছেন, তাদের টেনশনগুলো আমরা রেগুলার জানতে চাই, শুনতে চাই, কিভাবে নতুন কারিকুলাম আমরা একসাথে পড়বো, একসাথে শিখবো তা জানার জন্য আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ প্যারেন্টস কমিউনিটি এবং পেইড প্রোগ্রাম শুরু হয়েছে, আপনারা জয়েন করতে পারবেন, সে বিষয়ে থাকবে আলোচনা। আর যারা আরেকটু এই নতুন কারিকুলাম সম্পর্কে জানতে চান তাদের জন্য আলোচনা থাকবে আজকের এই পুরো সেশনে। সো আমরা সেশন ইন্ডেক্সটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, চলে যাচ্ছি আমাদের মেইন পার্ট বাই পার্ট ডিসকাশনে। সো যখনই আমরা নতুন কারিকুলাম নিয়ে অনেক চিন্তা, অনেক টেনশন, অনেক কিছুর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, নতুন কারিকুলাম কি, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পদ্ধতি কি, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কি, পরীক্ষা নাই, কিভাবে আমার স্টুডেন্টের যোগ্যতা যাচাই করা হবে, যোগ্যতা ভিত্তিক পড়াশোনা কি, এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট গেম আয়োজন করেছি। গেমটা খেলার মাধ্যমে আমরা বুঝবো কিভাবে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংটা এক্সপ্লেইন করা যায়। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমাদের যে অধ্যায়গুলো আছে আর অধ্যায় বলা হচ্ছে না, প্রত্যেকটি অধ্যায় বা ইউনিটকে কিন্তু নতুন কারিকুলামে বলা হচ্ছে এক একটি অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাও 4টি চক্রে সম্পন্ন হয়, যা আমাদের লাইভের পরবর্তী ধাপে আপনার সাথে থাকবে। সো আমাদের টেনশন দূর করার জন্য, অনেক তো টেনশন আমরা করলাম যে নতুন কারিকুলাম কি, অনেক যুক্তিতর্ক শুনলাম, এখন আমরা একটু খেলার মাধ্যমে বুঝতে চাই নতুন কারিকুলাম বিষয়টা কি। আমরা যদি খেলায় যাই, খেলাটা আপনিও আমাদের সাথে খেলতে পারবেন, আমাদের অলরেডি ওয়েবসাইটে দেয়া আছে, আমাদের সাথে আপনি যুক্ত হয়ে গেমটি খেলতে পারবেন। ওকে, সো স্টুডেন্টরাও খেলতে পারবে আমাদের সাথে এবং এভরিওয়ান, ঠিক আছে? সো যারা যারা আছেন স্টুডেন্ট, প্যারেন্টস, সবার জন্য আমাদের এই নতুন কারিকুলামে 3টা সাইডের কাজ করতে হবে। আমাদের সাথে আমার স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টরাও আজকে আমার সাথে খেলবে এই খেলাটা। সো এই কারিকুলামের 3টা মেইন পিলার, স্টুডেন্ট, প্যারেন্টস এন্ড টিচার, আমাদের সবাইকেই এই একই কারিকুলামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনি জানবেন যে নতুন কারিকুলামে শিক্ষক যিনি আছেন উনাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। শিক্ষককে সংজ্ঞায়িত করা হয়েছে কো লার্নার হিসেবে বা সহশিক্ষার্থী। শিক্ষকও এখানে স্টুডেন্টের বন্ধুর মতো হয়ে পাশে বসে বসে যে কনফিউশন গুলা হচ্ছে,
ইনস্ট্রাকশন দেয়া, দিক নির্দেশনা দেয়া, এই বিষয়গুলো কমপ্লিট করাবেন। সো শিক্ষক হয়ে যাচ্ছেন কো লার্নার। সো আমরা একটু গেমের দিকে যাই। আমরা যদি গেমটা দেখি, যে এই গেমের মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের সাথে নিলয় নামে একজন স্টুডেন্ট আছে, সে ক্লাস 9-এ পড়ে, সে জয়েন করবে অনলাইনে। তার গল্পের আদলে আমরা শিখতে পারবো এখান থেকে কিভাবে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং কাজ করে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পদ্ধতি কাজ করে। আমরা গেমটাতে চলে যাই। আমরা যদি সবাই গেমে চলে যাই, এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে। আমি একটু স্ক্রিনটা বড় করে দিই যাতে আপনারা সবাই একটু ক্লিয়ার দেখতে পারেন। আমরা স্ক্রিনটা বড় করে দিচ্ছি। ইয়েস, এখন আই থিঙ্ক বেটার দেখা যাচ্ছে সবার। সো আমরা ক্লাস 9-এর গণিত যে পার্টটা আছে, গণিতের 2টা গেম আজকে আমরা দেখানোর ইচ্ছা আছে। সো আমরা যদি প্রথম গেমটা আপনাদের সাথে খেলা শুরু করি, আমরা এগিয়ে যাব। সো নবম শ্রেণীর গণিতে আমরা নবম শ্রেণীর একটা দৃশ্যপট চিন্তা করছি। যদিও এই যে গল্পটা, এটা যে কোনো ক্লাসের জন্যই প্রযোজ্য। আমরা এখনো নতুন বই পাইনি, সুতরাং আমাদের যে প্রসেসটা আছে, কি আসছে, কিভাবে আসছে, আমরা আমাদের পুরাতন 2023 সালে আমরা যে কার্যক্রম চালিয়েছি, 2023 সালে আমাদের যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমের আদলে এবং অন্যান্য রেফারেন্স থেকে আমরা এই এক্সপিরিয়েন্সটা ডিজাইন করেছি। চলুন শুরু করা যাক। নিলয়কে তার মা দোকানে আপেল কিনতে পাঠায়। নিলয় কি পারবে আপেল কিনতে? নিলয় কি পারবে আপেল কিনতে? তার যে জার্নিটা আছে, সেই জার্নিটা আজকে, নিলয়ের জার্নিটা, আমার স্টুডেন্টরা একসাথে সেই জার্নিতে যাব। স্টুডেন্ট রেডি? স্টুডেন্ট রেডি? আমরা কি খেলবো? আর ইউ এক্সাইটেড? লেটস স্টার্ট। সো আমরা এগিয়ে যাই। নিলয়ের মা নিলয়কে আপেল কিনতে পাঠিয়েছে। নিলয় দোকানে গিয়ে 2 ধরনের আপেল দেখতে পেয়েছে। একটা হচ্ছে লাল রকমের আপেল, আর একটা হচ্ছে সবুজ আপেল। নিলয় কোন রকমের আপেল কিনতে চায়? আমরা একটু যদি কন্টিনিউ করি গেমটা, তাহলে আমরা যাব নিচের দিকে। আমাকে এখানে চুজ করতে হবে। প্রিয় লার্নার্স, আপনারা যখন এটা চুজ করবেন, এটা ড্র্যাগ এন্ড ড্রপ, অর্থাৎ এটাকে ধরে টান দিয়ে এখানে রাখতে হবে। ঠিক আছে? সাপোজ আমরা কোনটা সিলেক্ট করব? বাচ্চারা বলো। বন্ধুরা কোনটা সিলেক্ট করব? ওকে, আবার বলি, কোনটা সিলেক্ট করব? এই যে তোমাদের কথা মেনে নিচ্ছি, তোমাদের কথা মতো লাল আপেল আমরা সিলেক্ট করে দিলাম। আমরা যদি চেক করি আমাদের সিলেকশন ঠিক আছে কিনা, এবং হিন্টস এর যে পার্টটা আছে সেটা এখানে আমরা পেয়ে যাব। আমরা যদি কন্টিনিউ করি, এখন তোমাকে একটা চিন্তা ভাবনার জায়গা দেয়া আছে, চিন্তা করতে হবে। এখানে একটা আমরা আনুমানিক সিদ্ধান্ত দিব, এবং আমাদের সিদ্ধান্তগুলো পরবর্তীতে যাচাই করব যে আমরা কি দেখছি। আনুমানিক সিদ্ধান্ত হচ্ছে, তোমার কি মনে হয় নিলয়ের কোন আপেল কেনা উচিত? এক অপশন হচ্ছে খোলা কিনলে ভালো হয়, আর একটা হচ্ছে প্যাকেট কিনলে ভালো হয়। আপেলগুলো প্যাকেট এবং খোলা 2 ভাবে পাওয়া যায়। কোনটা কিনলে ভালো হয়? আমরা মনে করছি প্যাকেট কিনলে ভালো হয়, বা প্যাকেট কিনাটা লাভজনক। সো আমরা প্যাকেট নিয়ে আগাবো। আবার আমাদের ঠিক আছে বলছে। আমরা যদি কন্টিনিউ করি, এখন বলছে যদি 1 কেজি আপেলের দাম x টাকা হয়, তাহলে কোন সমীকরণের মাধ্যমে x এর মান নির্ণয় যথাযথ হবে? আমাদের একটু ডাটা উপরে দেয়া আছে আপেলের দোকানে, সেখানে কি বলা আছে একটু দেখি। বলা আছে যে একটা প্যাকেট দেখলো, সেই প্যাকেটের গায়ে দাম লেখা আছে 480 টাকা, এবং ওই প্যাকেটে 5 কেজি আপেল আছে। কয় কেজি আপেল আছে? প্যাকেটের গায়ে কত টাকা লেখা আছে? 480 টাকা লেখা আছে। এখন আমি যদি কন্টিনিউ দেই, আমাকে বলছে যদি 1 কেজি আপেলের দাম, বুঝবো আমরা সবাই ভালো করে বুঝবো, প্রিয় দর্শক আপনারাও বুঝবেন, কমেন্টে আমাদের জানাবেন কি বুঝছেন। যে 1 কেজি আপেলের দাম যদি x টাকা হয়, তাহলে নিচের কোন সমীকরণটা যথাযথ? মানে মনে করলে হচ্ছে কোন সমীকরণটা যথাযথ ঠিক আছে। x + 5 = 480, 5x = 480, x = 5 × 480, যে কোনো অপশন সিলেক্ট করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের কাছে কি মনে হচ্ছে কোনটা? বাহ, সবাই একসাথে বলছে 5x = 480 এই অপশনে যেতে। ওকে, আমরা এই অপশনে যাই। আমরা যদি এই অপশনে যাই, তাহলে আমাদের উত্তর বলছে চমৎকার। এখানে ঠিক বা বেঠিক বলে নাই, ভুল বলে নাই, বলা হয়েছে তোমার উত্তর চমৎকার। আর যদি সামনে আগাই, তাহলে 5x = যদি 480 হয়, আমাদের অ্যান্সারটা রাইট ওয়েতে আছে। এভাবেই এক্সপ্লেন করা হয়। প্রতি কেজি আপেলের দাম কত, তথা প্রতি কেজি আপেলের দামকে আমরা কি দ্বারা চিহ্নিত করছিলাম? x দ্বারা। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে x এর মান কত। তার মানে আমি যদি 480 কে 5 দ্বারা ভাগ করে দিই, কত পেয়ে যাব? 96। এই যে আমরা পেয়ে গেলাম 96। আমরা উত্তর পেয়ে গেছি। সো বুঝতে পেরেছি
আপনাদের উত্তর কত এসেছে ঝটপট কমেন্টে বলুন তো। আমার টিমমেটস এবং সহকর্মী যারা আছেন তারা সবাই আপনাদের রেজাল্টটাও দেখছে, আপনারা আমাদের সাথে গেম খেলতে পারছেন কিনা। সো আপনারাও কিন্তু কমেন্টে আমাদের সাথে জানাবেন যে কি কি হচ্ছে, একসাথে খেলতে চাই। আমরা প্যাকেটজাত প্রতি কেজি আপেলের দাম কত পেয়েছি? প্যাকেটের প্রতি কেজি আপেলের দাম পেয়েছি 96 তথা 96 টাকা। আমি যদি সামনের দিকে যাই তাহলে প্রতি কেজি প্যাকেট করা আপেলের দাম জানলাম। নিলয়ের কি উচিত সেটা জানতে চায়, তার জন্য কোনটা বেশি লাভজনক, প্যাকেট না খালি যে খোলা আপেল আছে সেগুলা? সো খোলা আপেলের ডাটাটা আমার একটু জানতে হবে। তার আগে তোমাদের কাছে আমি আরো কিছু প্রশ্ন করেছি, আমরা যদি যাই, তোমার কি মনে হয়? এখন আবারও আমরা প্রথমে একটা আনুমানিক সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের আবার একটু রিথিঙ্ক করার সুযোগ আছে এই জায়গায়, যে তোমার কি মনে হয় কি করা উচিত? আমি যদি খোলা আপেল নিয়ে থাকি, খোলা আপেলগুলো কিভাবে পরিমাপ করব? 5 কেজি আপেল নিয়ে প্রত্যেকটা গুনবো, 5 কেজির ভিতর কয়টা আছে সেটা গুনবো, নাকি 1 কেজি আপেল পরিমাপ করে সেটার ভিতর থেকে গুনবো যে 1 কেজিতে কয়টা করে আপেল আছে? কোনটা করা উচিত? ওকে, আমরা 1 কেজি খোলা আপেল মেপে আপেল গণনা করব, রাইট? সো আমাদের উত্তর অনুযায়ী যদি যাই, আমাকে বলছে যে খোলা আপেল ওজন করে দেখা গেল 6টি আপেলের ওজন 2 কেজি। কয়টি আপেলের ওজন? দেখা গেল 6টি আপেলের ওজন 2 কেজি। কয় কেজি? 2 কেজি। তাহলে প্রতিটি আপেলের ওজন যদি y হয়ে যায়, আমি প্রত্যেকটা আপেলের ওজন বলছি, 6টা আপেলের ওজন কত? 2 কেজি। আমি প্রত্যেকটি আপেলের ওজন বলছি y, তাহলে y কি নির্দেশ করতেছে? একটি আপেলের ওজন। ঠিক আছে, আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে বলছে সমীকরণের খোলা আপেলের ওজন নির্ণয় করতে, খোলা আপেলের ওজন নির্ণয় করতে নিচের কোন সূত্রটা প্রযোজ্য? কি মনে হয়? y যদি ওজন হয় তাহলে কোনটা অ্যাপ্লিকেবল হবে? সম্মানিত দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে পার্টিসিপেট করবেন, কমেন্টে জানাবেন কি আসছে আপনাদের উত্তর, কোনটা হওয়া উচিত? y একটা আপেলের ওজন, আমার এখানে আছে y = 6 নিব, নাকি 6y = 2 নিব, নাকি y = 2 নিব? কোনটা নিব ডিয়ার স্টুডেন্ট? কারণ 6টা আপেলের ওজন কত ছিল? 2 কেজি, তাই তো? আচ্ছা, সো y এর মানটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমাদের ইকুয়েশন হচ্ছে 6y = 2। চমৎকার। এখন এই যে দুইটা তথ্য আমরা জানলাম এখন পর্যন্ত, প্রত্যেকটার ওজন জানলাম, আরো কি কি জানলাম দেখো। তাহলে কি দাঁড়ালো? 1 কেজি প্যাকেটকৃত আপেলের দাম 96 টাকা, এটা আমরা বের করে আসছি না? আর 2 কেজিতে কয়টি আপেল পাওয়া যায় খোলা প্যাকেটে? 6টা। 1 কেজিতে কয়টা? 3টা। জানতে হবে যে আপেল ছিল, তাহলে আমরা কি হ্যাঁ যে বললাম? আমরা আবার একটু যদি চিন্তা করি তাহলে কি পুরোপুরি হ্যাঁ বলতে পারছি আগের ডাটাগুলো থেকে? বলা উচিত ছিল। আমরা তো খোলা আপেলের একটার দাম জানি না, তাহলে কি আমরা বলতে পারবো কোনটা বেশি লাভজনক? আমি শুধু চিন্তা করতে পারবো যে এটা হতে পারে, তাই না? সো আমাদের সবচেয়ে সুন্দর উত্তর হতো যদি বলতাম না এখনো শিওর না, আরেকটু ডেটা লাগবে। প্রত্যেকটা আপেলের দাম কত দেয়া আছে? 30 টাকা। তাহলে বলো তো শিক্ষার্থীরা, 1 কেজি খোলা আপেলের দাম কত? 90 টাকা। কিভাবে? 6টায় হচ্ছে 2 কেজি, তাহলে 1 কেজিতে আছে কয়টা? 3টা। প্রত্যেকটার দাম হচ্ছে 30 টাকা, তাহলে 3টার দাম কত? 90 টাকা। চলো একটু আমরা একটু রিমাইন্ড করি। প্যাকেটজাত প্রতি কেজি আপেলের দাম কত ছিল? 96 টাকা। খোলা আপেলের দাম কত আছে? 90 টাকা। সম্মানিত দর্শক, আপনাদের উত্তর কি এসেছে? আমার প্রিয় প্যারেন্টস যারা আছেন এবং শিক্ষার্থী যারা আছে আমার সাথে আজকের এই ক্লাসে জয়েন করেছো, তোমাদের উত্তর কি এসেছে বলো? তোমাদের উত্তরও কি এরকম আসছে 96 আর 90? তাহলে আমরা ভাইয়া একই জার্নিতে ছিলাম, একই খেলায় ছিলাম। যেহেতু আমাদের বলতেছি 1 কেজি খোলা আপেলের দাম আসছে কত? 90 টাকা। সো একটা হচ্ছে 96, একটা হচ্ছে 90। এখন আমরা যে প্রথমে ধারণা করেছিলাম, এখন তোমরা এই যে আমরা ডাটাগুলা পেলাম যে খোলা আপেলের দাম কত 1 কেজি? 90 টাকা। প্যাকেটজাত আপেলের দাম কত? 96 টাকা। এখন আবারও ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে তোমাকে বুঝাইতে হবে এই যে ডেটাগুলো অ্যানালাইসিস করে পেলা, এর ভিতর কোনটা সঠিক? এর ভিতর কোনটা সঠিক? তো আমরা আমাদের উত্তর রিভাইজ করছি, আমরা আমাদের উত্তর রিভাইজ করছি।
উত্তর হয়ে যাবে কি খোলা আপেলটাই আমাদের জন্য লাভজনক। সো আমরা যদি আবার কন্টিনিউ করি, সাফল্যের সাথে আমরা একটা গেম কমপ্লিট করতে পেলাম। আচ্ছা, একটু যদি আমি রিক্যাপ করি, এই যে গেমটা খেললাম, এই গেমের মাধ্যমে আমরা কি শিখতে পেলাম? আমরা কি ম্যাথ করেছি কোনো প্রথাগত ম্যাথ? ধরো একটি আপেলের দাম এত টাকা, 5টি আপেলের দাম কত, সরাসরি এভাবে করিনি। আমরা একটা শিক্ষার্থীকে সরাসরি সুপার মার্কেট বা মার্কেটে পাঠিয়ে দিয়েছি, তাকে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তার মা তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে বুঝে শুনে আপেল কিনতে। সো সেইখানে তার ক্রিটিক্যাল থিঙ্কিং কাজ করেছে। সে প্রথমে আনুমানিক সিদ্ধান্ত নিয়েছে, মাঝপথে এসে তার সিদ্ধান্ত রিভাইজ করেছে, তোমরাও যেমনটা করেছো। লাস্টে গিয়ে আবার সিদ্ধান্ত যাচাই করেছে যে আমার যে প্রাথমিক সিদ্ধান্ত ছিল আর এখনের যে ফলাফলটা এসেছে এটা কি সেম ছিল না চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয় কোনো সমস্যা নেই, আমি চেঞ্জ করে নিব। তোমরা কি জানো এই যে প্রসেসের মাধ্যমে আমরা কাজটা করলাম, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটার নাম অ্যালগরিদম না স্যার, এই প্রসেসটার নাম হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। একটা বৈজ্ঞানিক অনুসন্ধান এভাবেই পারফর্ম করা হয়। আমরা একটা কিছু জিনিস আনুমানিক ধরে নেই, ধরে নেওয়ার পর কার্যক্রম করি, প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার মাধ্যমে বুঝতে পারি কোনটা সঠিক কোনটা ভুল। যদি ভুল হয়, আগে কি হইতো? ভুল কাটা শূন্য, এখন কি হচ্ছে? ভুল, সমস্যা নাই, তুমি আরেকটু চিন্তা করো কিভাবে কি হতে পারে, আসলে তোমার জন্য কোনটা পারফেক্ট। সো আমরা প্রথমত যদি দেখি, আমি বাজার করার ক্ষেত্রে ম্যাথ করতে পারতেছি, বাজার করতে পারতেছি, এইখানে আমার একটা স্কিল ডেভেলপ হচ্ছে। দেন আমি করতেছি কি, বাজার করার সময় মাথায় রাখতেছি কি ম্যাথ করা, ম্যাথ করে ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেট করে 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 সুন্দর করে বুঝে শুনে কাজ করতেছি। আমার ক্রিটিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক অ্যাপ্রোচ এবং প্রবলেম সলভিং এর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। 3, একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু কোনটা লাভজনক নয় এইটা যখন সলভ করতে গেছি, তখন কিন্তু ভাইয়া আমার দৃষ্টিভঙ্গিরও একটা নিদর্শন আসছে এবং আমার এখান থেকে মূল্যবোধের যে ধারণাটা আছে সেটাও পেয়েছি। আমি এখন বুঝতে পারতেছি যে কখন আমার লাভ হবে, কখন ক্ষতি হবে। আগে একটা সিঙ্গেল ডেটা ম্যাথ দেয়া আছে, এটা দিয়ে কিন্তু এই 4টা কনসেপ্ট ক্লিয়ার হতো না, এখন এই 4টা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। সো গেমটা তো আমরা খেলে ফেললাম, আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অনুসন্ধান ছিল, পরবর্তী যে পার্টটা ছিল সেই পার্টে। আমাকে আবার একটু সময় দিবেন, আমি যাতে করে লাইভ যে আমার পার্টটা ছিল, লাইভ পার্টে যাতে আমি একটু সরে যাই। আমি জাস্ট 30 সেকেন্ড সময় চেয়ে নিব, 30 সেকেন্ডের ভিতরে আমি আবার লাইভে চলে যাব। সো খেলে আসলাম আমাদের গেমটা, কেমন লেগেছে আমি আপনাদের কমেন্টস দেখতে চাই, কেমন লেগেছে গেমটা খেলতে। এবং আপনারা কি নিউ কারিকুলামের যে প্রসেসটা এটা সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের জানাবেন যে নতুন কারিকুলামের ফুল প্রসেসটা কিভাবে যাচ্ছে, কিভাবে হওয়া উচিত। আপনারা যদি বুঝে থাকেন ঝটপট কমেন্টে জানিয়ে দিবেন। আরো এরকম মজার মজার গেম আমরা আমাদের অ্যাপে নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে করে খুব সহজেই আপনারাও নিজেরাও খেলে খেলে এক্সপিরিয়েন্স করতে পারেন। একটা ম্যাথ মানে শুধু প্রবলেম সলভিং না, এর যে অন্তর্নিহিত গল্পটা আছে, অভিজ্ঞতাটা আছে, তাও যাতে আমরা বুঝতে পারি। সো গেমটি কেমন লেগেছে সবার? গেমটি ভালো লেগেছে? আমরা একটা পোলের মাধ্যমে দেখব গেমটি কেমন লেগেছে। ঠিক আছে, আপনারা একটু কমেন্টে বলে দেন গেমটি কেমন লেগেছে, এটাই পোল, আপনারা কমেন্টে বলে দিবেন। আমাদের ক্লাসের গুলার ভিতর এই অবজারভেশন গুলা আমাদের থাকবে, আমাদের ক্লাসের ভিতর থাকবে, যে আপনারা বুঝতে পারবেন ভালো লেগেছে কিনা একটু বলবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই, মারিয়া জান্নাত গুড, ইকবাল সাহেব বলছেন গুড, সেতু বলছে এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি গুড। আচ্ছা শাবাশ, এক্সিলেন্ট, সো বিউটিফুল, সো এলিগেন্ট, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সাথে আছেন। সবার অপশন হচ্ছে এ, সবাই ভালো লেগেছে শুনে আমরাও অনেক উপকৃত হয়েছি। আচ্ছা, আমরা এখন আপনাদের কাছে সেম জিনিসটাই পোলেও দিচ্ছি। আমাদের যে ফিচার আছে, আমরা এই প্রসেসটা একটা কাজ করার পর স্টুডেন্টরা কেমন বুঝতে পেরেছে সেটা আমরা পোলেও দিয়ে দিই। আপনাদের কাছে এখনই একটা পোল চলে যাবে, পোলের মাধ্যমে আপনাদের রেসপন্সটা আমাদের জানিয়ে দিবেন যে কেমন লেগেছে, আপনাদের অনুভূতিটা জানতে চাই, কেমন লেগেছে সবার। পোল ফায়ার হচ্ছে, ওকে, আপনাদের কাছে চলে যাবে, আপনারা উত্তরটা দিয়ে দিবেন। এখন আমরা চলে যাব নতুন কারিকুলাম ঘিরে 10 মিনিট স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। আপনারা সবাই জানেন আমরা 2015 সালে আমাদের যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থায় আমরা আসি, ডিজিটাল এডুকেশনে আসি। আমাদের লক্ষ্য ছিল
তৎকালীন সময় লক্ষ্য ছিল সবার কাছে পৌঁছে দিব, আমাদের যে শিক্ষার যে বিষয়টা আছে শিক্ষা সবার জন্য উন্মুক্ত করে দিব, সবার কাছে পৌঁছে যাব। 2015 সালে তৎকালীন প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা 25,000-এরও অধিক ভিডিও তৈরি করেছি আমাদের প্রথম 2015 সালের ডিজিটাল এডুকেশনে আসার পর। পরবর্তী ফেজটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, পরবর্তী ফেজে 2020 সালে আমরা সবাই জানি কোভিড ক্রাইসিস শুরু হয়েছে, সকল স্কুল কলেজ প্রাইভেট সবকিছু বন্ধ হয়ে গেছে। তখনও আবার আমরা চিন্তা করেছি আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো, আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ শিক্ষা সহায়ক হিসেবে দাঁড়াবো। এই দুর্যোগ মুহূর্তে আমাদের স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া দরকার। তারই ধারাবাহিকতায় আমরা যারা ছিলাম আমরা আমাদের ঘর থেকে ছোট একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা লাইভ ক্লাস স্টার্ট করি। তখন আমরা পড়াশোনা যাতে থেমে না থাকে এই মূল লক্ষ্যে আমরা কাজ করেছি। আমাদের কোর্সগুলো আমরা ফ্রি করে দিয়েছি, বিভিন্ন ডিজিটাল ল্যাব যেগুলো আছে বাংলাদেশে সেখানে ফ্রি কন্টেন্ট দিয়েছি আমরা, এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি স্টুডেন্টের পাশে থাকার। 2013 সাল যখন 2013 সাল এবং সামনের দিকে যখন আমাদের নতুন কারিকুলাম আসে, আবারও চারিপাশে কনফিউশন টেনশন ছিল। 2013 সালেই আমরা নতুন কারিকুলামের 2013 বলতেছি, সরি 2023 সাল, আমি আবার ব্যাকওয়ার্ড চলে গেছি ক্লাসের ফ্লোতে তাই না? খুব মজা। আমরা অনেক এক্সপেরিমেন্টাল পড়াশোনা করতেছি, আপনাদের মনোযোগও ঠিকঠাক আছে কিনা। আমি 2023 কে 13 বলতেছি, বুঝলেন তো? সো 2023 অনওয়ার্ড যদি আমরা চিন্তা করি যে কি তোমরা বললা না কেন 2013 কে 23 বলছি, তোমরাই তো বললা ফার্স্ট, ঠিক আছে। সো 2023 সালে আমরা যখন অনওয়ার্ডে যাই নতুন কারিকুলাম আসে, নতুন কারিকুলাম নিয়ে এখনো কিন্তু কনফিউশন ক্লিয়ার হয়নি, এখনো আমাদের কনফিউশন ক্লিয়ার হয়নি, এখনো আমরা শিওর জানি না কিভাবে, অনেকের ভিতরে কনফিউশন আছে কিভাবে পড়াশোনা হচ্ছে, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কি। সেই অবস্থাতে আবারও আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি সবচেয়ে সহজে কার্যকরী উপায়ে, যেমন আমরা গেমটা দেখালাম, একটা ছোট্ট 8 মিনিটের গেমের মাধ্যমে নতুন কারিকুলামের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। একইভাবে সবচেয়ে সহজে ও কার্যকরী উপায়ে পড়াশোনার যে মেথডটা আছে সেটা ডিকোড করা। আমাদের এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর যে পার্টটা ছিল আমরা একটা ছোট গেমের মাধ্যমে এক্সপ্লেইন করেছি, যে বোঝানোর চেষ্টা করেছি এর লেয়ারে লেয়ারে যে 4টা মেইন এলিমেন্টস আছে বোঝা যায় কিনা। সেম ওয়েতে আমাদের এক্সপেরিমেন্ট চলছে, আমরা আরো গবেষণা করছি, রিসার্চ করছি কিভাবে আমার স্টুডেন্টের কাছে সবচেয়ে সহজে পৌঁছে যাওয়া যায়। বেসিক অ্যাসাইনমেন্ট, ক্লাস এক্সপেরিমেন্ট, এক্সপেরিয়েন্স নতুন ভাবে আমরা ডেলিভারি করছি। তারই একটা নিদর্শন আজকের এই ডেমো লাইভ ক্লাস, যেভাবে আমাদের 2024 সালের ক্লাসগুলো ডিজাইন করা হবে, কিভাবে থাকবে, কি এলিমেন্টস থাকবে, কিভাবে কাজ হবে এন্ড এভরিথিং। আমি এখানে একটু ছোট্ট করে 2023 সালে আমাদের কার্যক্রমটা সিনারিতে আনতে চাই। 2023 সালে 64 জেলা থেকে 1000-এর বেশি স্কুলের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত ছিল, এবং কতজন শিক্ষার্থী ছিল? প্রায় 6000-এরও অধিক শিক্ষার্থী আমাদের সাথে নতুন কারিকুলামে পড়েছে, শুধুমাত্র ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে। তারই ধারাবাহিকতায় 2024 সালে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামে সকল শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে যেতে চাই, ভরসার প্রতীক হয়ে তাদের পাশে থাকতে চাই, তাদের প্রবলেমগুলো সলভ করতে চাই, তাদের চিন্তা করার শক্তিকে আরো বাড়াতে চাই, এবং নতুন কারিকুলামের যে ভিশন এবং দৃষ্টিভঙ্গি আছে সেটাতে কন্ট্রিবিউট করতে চাই। আমাদের পরবর্তী যে সেগমেন্টটা আছে, আমাদের তো এই পার্ট আমার এই পর্যন্তই ছিল। আমার এখন সহশিক্ষক আসবেন। আজকে আমার সহশিক্ষক আছেন তোমাদের সবার প্রিয় সৌমিক স্যার। সৌমিক স্যার যখন আসবে, সৌমিক স্যার তোমাদের সাথে সেটের ছোট একটা কনসেপ্ট ক্লিয়ার করবে, ছোট একটা গেম খেলবো, আমরা গ্রুপ স্টাডি করব, আমাদের গ্রুপ যে অ্যাসেসমেন্ট আছে, দলীয় কাজ, একক কাজ, সেই বিষয়গুলো দেখব, এবং ছোট্ট বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। আসছে সৌমিক স্যার। ওকে, থ্যাংক ইউ সৌমিক স্যার, ওভার টু ইউ। আই থিঙ্ক আমার স্টুডেন্টরা চলে যাবে, এই কাজের জন্য আমি আপনাদের কাছ থেকে 30 সেকেন্ডের একটু বিরতি নিচ্ছি। 30 সেকেন্ডের বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ধন্যবাদ সাধন ভাইয়াকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আমি এস এম সৌমিক আহমেদ।
আমি 10 মিনিট স্কুলে গত 3 বছর যাবত ম্যাথ পড়াচ্ছি। গত বছর নতুন কারিকুলামের সাথে ছিলাম স্টুডেন্টদের সাথে। এই বছরও স্টুডেন্টদের সাথে নতুন কারিকুলাম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। আচ্ছা স্টুডেন্টরা, যারা এখন এই ক্লাসে আছো, মানে আমার সামনে যারা আছো, তোমাদের এতক্ষণ পর্যন্ত গেমটা কেমন লাগলো একটু জানো। আর আপনারা যারা লাইভে আছেন তারা একটু জানেন। আচ্ছা গাইস, গেম কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, আজকে আমরা সেটের ক্লাস না, সেটের ক্লাসটা খুব শর্ট হবে, প্রেসাইজ হবে। হ্যাঁ, আমরা প্রথমে সেটের ক্লাস নিব, একটা বেসিক ক্লিয়ার করব আমরা। সেই ক্লিয়ারেন্সের উপরেই আমরা ভিত্তি করে একটা দলগত কাজ করব। তোমাদের দলগত কাজের কিছু সামগ্রী মনে হয় দিয়ে দেখিয়ে দেওয়া আছে, তাই না? সামগ্রীগুলো একটু উঁচা করো তো, আমরা দেখি কি কি সামগ্রী তোমরা পেয়ে গেছো। আচ্ছা, এই সামগ্রীগুলো আমরা ব্যবহার করব। এরপরে কি করব, আমরা একটা অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা গেম খেলে ফেলবো। তাহলে শুরু করে দিই, আর দেরি না করে। সবাই রেডি তো? সবাই রেডি আমরা? ওকে গাইস, শুরু করতেছি। কি হবে ভাইয়া? প্রথমেই আমরা পড়তে আশা করি সবাই রেডি আছি। সেট অফ ফাংশনের উপর একটা মিনি লাইভ। আর মিনি লাইভে যে জিনিসটা হবে, আমাদের কিছু বেসিক ক্লিয়ার করা হবে এবং বাকিটা আগের মতোই। হ্যাঁ, সো প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে চলে আসতে চাচ্ছি সেটা হলো আমাদের জর্জ ক্যান্টরকে নিয়ে। জর্জ ক্যান্টর হলো সেটের প্রবক্তা বলি আমি তাকে। সেট সম্পর্কিত প্রথম ধারণাগুলো সেই নিয়ে আসে। জর্জ ক্যান্টনের অনেকগুলো প্রতিভা ছিল। এর মধ্যে একটা প্রতিভা হলো সে সবকিছুকে আলাদাভাবে দেখতে চাইতো। কোনো একটা সীমিত জিনিসের মধ্যে সে অসীম জিনিসকে খুঁজে পাওয়ার একটা ক্ষমতা ছিল। এই জন্য তার লাইফের বিভিন্ন ঘটনার মধ্যেই কেমন যেন একটি অসীমকে ছোঁয়ার একটা ব্যাপার ছিল। আমাদের এখানে স্টুডেন্ট যারা আছো, যারা লাইভ দেখতেছো, সবারই আশা করি সেরকমই একটা অসীমকে ছোঁয়ার একটা সম্ভাবনা রয়েছে সবার মধ্যে। চলো শুরু করে দিই আমরা। জর্জ ক্যান্টনের জর্জ ক্যান্টর কি করে আমাদের সেটের ধারণা দেয়। সেটের ধারণার ক্ষেত্রে আমাদের খুব সহজ একটা সংজ্ঞা আমাদের আগের কারিকুলামে পড়ছি, এই কারিকুলামে পড়বো আমরা। কিন্তু এই কারিকুলামে আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করব। সেট কি জিনিস আসলে? সেট হলো বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সমাবেশ বা সংগ্রহ। ইংরেজিতে একে সেট বলে। এখন আমরা সংজ্ঞাটা অনেক কেমন যেন জটিল হয়ে গেল, বুঝলাম না, তাই না? চলো সংজ্ঞাটা ভাঙি। সংজ্ঞাটা ভাঙতে কি করব আমরা? সংজ্ঞাটা নিয়ে নিলাম, সংজ্ঞাটা ভাঙার চেষ্টা করি। কি বলছে? বাস্তব ও চিন্তা জগতের, মানে চিন্তা জগৎ মানে কি জানি ভাবতেছি। হ্যাঁ, সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সমাবেশ। সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সমাবেশ মানে কি? আমাদের সমাবেশটা না, এইটা সুসংজ্ঞায়িত। তার মানে কি, আমি যদি এইখানে এমন করে দেখাই যে আমার এইখানে যে টিচার আছে তাদের একটা সেট বানাইতে যাচ্ছি, 10 মিনিট স্কুলে যে টিচার আছে তাদের একটা সেট বানাইতে যাচ্ছি। সো আমি ধরলাম এই গোলটা আমাদের একটা সেট প্রকাশ করে। কি করে? একটা সেট প্রকাশ করে। সো টিচার হিসেবে কে আছে? আমি আছি, মুনজাইন আপু আছে, আয়মান ভাইয়া আছে, তারা সবাই টিচার। তো তাদের নিয়ে আমি একটা সেট তৈরি করব। এখন তোমরা কি এখানে সবাই যারা লাইভে আছো এবং যারা এখানে আছো সবাই হলো স্টুডেন্ট। সো আমি কি বলছিলাম? সুসংজ্ঞায়িত করে দিয়েছিলাম কি দিয়ে? এটা হলো একটা টিচারদের সেট। তো টিচারদের বাইরে যারা এখানে আছে সবাই কি সেটের বাইরে থাকবে। তো সেট কি আমাদের? সেটের সংজ্ঞাটা আমরা তাহলে একটু ক্লিয়ার হয়ে গেল। আরো একটা উদাহরণ দিয়ে দিই। দেখো ভাইয়া, যে আমি একটা কাজ করি, আমি বললাম এইবার আমাদের শুধুমাত্র স্টুডেন্টদের নাম থাকবে এমন একটা সেটের কথা বললাম। আমরা ধরলাম দুইটা স্টুডেন্ট আছে, দুজনের নামই আমাদের সুদীপ্তা। হ্যাঁ, এবং আমি বললাম একটা স্টুডেন্টের সেট গঠন হবে। সো স্টুডেন্টের সেট প্রকাশ করতেছি আমরা এই বৃত্ত দিয়ে। আর বাকি যে জায়গাটা আছে সেখানে আমার নাম লেখা আছে। কেন ভাইয়া? আমি এখানকার তো স্টুডেন্ট না, আমি কি শিক্ষক, এই জন্যই আমি কি থাকবো? বাইরে থাকবো। তো আমরা সুসংজ্ঞায়িত করে দিলাম না যে আসলে সেট জিনিসটা কি? ওই যে বাস্তব চিন্তা জগতের সকল সুসংজ্ঞায়িত সমাবেশ, তাই না? তার মানে কি, আমি তোমাকে যদি বলি জোড় সংখ্যার, সবাইকে একটু বলতেছি, আমাকে বলো তো জোড় সংখ্যা কোনগুলো? যেগুলো 2 দ্বারা বিভাজ্য, তাই না? তার মানে আমি বলি 2, 4, 6, 8, এগুলো সব জোড় সংখ্যা। আমি তোমাকে যদি বলি জোড় সংখ্যার একটা সেট করো, হ্যাঁ, জোড় সংখ্যার একটা সেট করো, তাহলে তুমি সেটটা কিভাবে লিখবা? এই যে এগুলো হলো জোড় সংখ্যা, এগুলো একটা সেট, এভাবে লিখে দিব না আমরা? একই রকম ভাবে বিজোড় সংখ্যাটা সেট করো। তোমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে, একটা বিজোড় সংখ্যার সেট করো। তুমি কিভাবে করবা? বিজোড় সংখ্যাগুলো কি কি বলো তো? 1 থেকে 10 পর্যন্ত সবাই। 1, 9, সাবাস। তো এগুলো নিয়ে যে সেটটা হবে সেটা কি আমাদের বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট হবে না? বিজোড় সংখ্যার সেট হয়ে যাবে। সো আমরা আশা করি উদাহরণ দুইটা আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই যে বিজোড় সংখ্যার সেটের মধ্যে আমি তো 1 থেকে 10 পর্যন্ত সব দেওয়ার চেষ্টা করছিলাম, তাই না? শুধুমাত্র এই কয়টা আসছে, বাকিগুলো কই? বাকি সংখ্যাগুলো কই? মানে 2 কোথায় আমার, 4 কোথায় আমাদের, 5 কোথায়, মানে 6 কোথায় আমাদের? জোড় সংখ্যা কোথায়? সেটের বাইরে না?
আচ্ছা, তো ওগুলো তো এক্সিস্ট করে, কিন্তু বাইরে না। আমি সংজ্ঞায়িত করছি কি দিয়ে? বিজোড় সংখ্যা দিয়ে, তাই না? এই জন্য তারা কি সেটের ভিতরে, বাকিরা সবাই সেটের বাইরে। তেমনি আমাদের স্টুডেন্টদের সেটে শুধুমাত্র স্টুডেন্টরা আছে, টিচারদের সেটে টিচাররা চলে গেছে, তাই না? ওকে, শুরু করে দিই। তাহলে আমরা বুঝে গেলাম আশা করি। তো আমাদের এমন একটা সেট গঠিত হবে, সেখানে শুধু নামগুলো থাকবে কাদের? স্টুডেন্টদের নামগুলো থাকবে, সেটা হলো স্টুডেন্টদের সেট। আরেকটু সামনে এগিয়ে যাই, সো এখান থেকে আমরা কি দেখলাম? এই উদাহরণ দুইটার মধ্যে থেকে আমরা কি কি শিখলাম? একটু দেখো তো পয়েন্টগুলো মিলে নিতে পারো কিনা। প্রথম পয়েন্টটা, সেটে বিদ্যমান উপাদানগুলোর সমজাতীয় হয়। এটা শিখছি আমরা, সমজাতীয় হয়, তাই না? এবং সেটে গঠিত সেটের উপাদানগুলো কি আমাদের সমজাতীয় হয়। দ্বিতীয়টা কি ভাই, আমাদের সেট প্রকাশের জন্য আমরা কোন বন্ধনী ব্যবহার করছিলাম? দ্বিতীয় বন্ধনী, তাই না? দুটো জিনিস শিখে ফেললাম। সো নতুন কারিকুলামে প্রত্যেকটা অধ্যায়ের মাঝখানে এরকম ছোট্ট একটা কোশ্চেন তোমাকে ছুড়ে দিবে, কি কি শিখলাম। আমি তোমাকে প্রথম যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, যে প্রথম যে সংজ্ঞাটা দিয়েছিলাম, ওটা কিন্তু পুরাতন কারিকুলামে ছিল, নতুন কারিকুলামে আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই কোশ্চেনটা তোমাকে ছুড়ে দেওয়া হবে, তুমি কি শিখলা। সো শিখা হয়ে গেল না আমাদের? দুটো জিনিস শিখে ফেললাম, যে আমাদের সেট কি ভাইয়া, সেটা যে উপাদানগুলো থাকবে সেগুলো সমজাতীয় উপাদান হবে, আর কি হবে, আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো, তাই না? শেখা শেষ, চলো সামনে আগাই। এরপরে আমরা বিভিন্ন ধরনের সেটের উদাহরণ শিখে ফেলবো। আমরা একটু জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট দেখছি না আমরা? এবার যদি আমি তোমাকে বলি যে বিভিন্ন শহরের নামের একটা সেট তৈরি করো, তখন কি হবে? দেখো তো ভাইয়া, এই যে বিভিন্ন শহরের নামের সেট, ঢাকা, সেটার মধ্যে কি কি থাকবে? ঢাকা, কলকাতা, হ্যাঁ, থাকবে হলো নিউ ইয়র্ক, সিডনি, এগুলো থাকবে না? থাকবে। আমি যদি এখানে বাংলাদেশ ঢুকাইতে চাই, হবে? এই সেটের ভিতরে যাবে বাংলাদেশ? মানুষকে একটা শহর না, শহর না, তাই না? সো আমাদের এই সেটের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র শহরগুলো অন্তর্ভুক্ত হবে। একই রকম ভাবে আমি তোমাকে যদি দেখাই বাস্তব সংখ্যার সেট কত। বাস্তব সংখ্যা কি ভাইয়া? সেই সমস্ত সংখ্যা যেগুলো দিয়ে আমরা কিছু একটা প্রকাশ করতে পারি। এখন তোমাকে বলবো ভাইয়া নেগেটিভ দিয়ে প্রকাশ করতে পারি না, ওইটা আরেকটা দিনের কাহিনী, ওইটা আমরা আরেকদিন বুঝবো, ঠিক আছে? আর জিরোর ব্যাপারে অনেকের কৌতূহল থাকে, ওইটাও তোমাদের একটা চ্যাপ্টারে দেওয়া আছে। অদ্ভুত তোমাদের বই, তোমাদের বইগুলোতে কি প্রত্যেকটা সংখ্যা সম্পর্কে কিছু একটা গল্প বলছে। তো এই গল্পগুলো আমরা আস্তে আস্তে পরে গেলে চ্যাপ্টারে শিখবো। আপাতত আমরা দেখে নিই, এটা হলো বাস্তব সংখ্যার সেট, তাই না? আর একই রকম ভাবে আমাদের মৌলিক সংখ্যার সেট কোনটা ভাইয়া? আমাদের মৌলিক সংখ্যার সেট। আচ্ছা আমাকে একটু বলো তো ভাইয়া, কারো কি মনে হচ্ছে যে এখানে কিছু একটা মিসিং মৌলিক সংখ্যার সেটের মধ্যে? আমরা একটা জায়গা থেকে শুরু করি, শূন্য থেকে মৌলিক সংখ্যাগুলো শুরু করছি, তাই না? তো এখানে কিছু একটা মিসিং, কারো কি মনে হচ্ছে কিছু একটা মিসিং? শূন্য তো নাই, শূন্য তো মৌলিক সংখ্যা। এক মিসিং। আচ্ছা, এক মিসিং, এক কি মৌলিক সংখ্যা? সাবাস, কেন বলো তো? কেউ বলতে পারো এক মৌলিক না কেন? সাবাস, সবার জন্য অর্জন একটা তালি হবে। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের সবাইকে বলছি এই কোশ্চেন অ্যান্সারটা এখানে লিখে ফেলেন, আমি দেখতেছি আপনাদের সবার কমেন্ট, এন্ড থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এখন জেনে ফেললাম কেন এক মৌলিক সংখ্যা নাই। ক্লাসের মাঝখানে এই সমস্ত টিপস এন্ড ট্রিক্সও চলে যাবে আমাদের। এরপর একটু চলে যাই আমরা তো শিখে ফেললাম, আমাদের বিভিন্ন ধরনের সেটও দেখা হয়ে গেল। এখন সেট সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলবো, যা আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এর মধ্যে একটা হলো কি সংযোগ সেট। কি আমাদের সংযোগ সেট? ধরো তোমার সেটের আলোচনায় যে সেটগুলো আছে সেগুলোকে আমরা কি বলি বলতো? একটা সেটের আলোচনায় যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিয়ে তৈরি সেটকে আমরা কি বলি? সার্বিক সেট বলি না ভাইয়া? সার্বিক সেট বলি তো। সেই সার্বিক সেটেই থাক, আমাদের সার্বিক সেটের জায়গায় থাক। এবার আমরা একটা কাজ করব, সংযোগ সেট দেখে নিব। সংযোগ সেট কি করে ভাইয়া? সংযোগ সেটের দুইটা আলাদা আলাদা সেটের উপাদানগুলোকে আমরা একত্রে যে সেটের মাধ্যমে লিখতে পারি, সেটাকে আমরা সংযোগ সেট বলি, ঠিক আছে? তো এটাকে আমরা কি লিখি? এটাকে আমরা লিখি, ধরো এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট, তাই না? তাহলে আমাদের সেটের সংযোগ বলতে আমরা বুঝাবো এ ইউনাইটেড বি, সংযোগ সেট, ঠিক আছে? সংযোগ সেটটা কি হবে ভাইয়া? এ ইউনাইটেড বি। আমাকে বলো তো এই দুইটা সেটের মধ্যে সমস্ত উপাদান নিয়ে যে দুটো সেট আছে, এ সেট এবং বি সেট, দুই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান আমি এ ইউনাইটেড বি এখানে লিখবো, এটাকে আমরা সংযোগ সেট বলি। বলো তো কি কি উপাদান যাবে বলো তো? প্রথমে আমরা এখান থেকে শুরু করব। প্রথম সেটে কি কি আছে? 1 আছে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে। এ সেটে সব গেছে। এবার দেখো তো বি সেটে এমন কিছু আছে যেখানে যা এ সেটে নাই? 8 আছে। সো এটাও কি যাবে না? ওইটাও যাবে। সো আমরা লিখে ফেলাই, 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে, আর তারপর সাথে সাথে কি আছে আমাদের? 8 আছে একটা বেশি। তার মানে এ ইউনাইটেড বি কে আমরা লিখবো এইভাবে, তাই না? ইউনিটেড বি কে আমরা লিখবো কি এইভাবে লিখবো।
এই পরেরটা চলে যাই আমরা। তাহলে আমরা সংযোগ সেট বুঝলাম। তোমাদেরকে যদি একটা প্রবলেম দিই তোমরা করতে পারবা? করতে পারবা? সো আমি একটা প্রবলেম দেই। ধরো মনে করো পি একটা সেট আছে, সেখানে আছে তোমাদের 2,4, হ্যাঁ, এবং কিউ একটা সেট আছে, সেখানে আছে হইলো 3,5। সো আমাকে পি ইউনাইটেড কিউ বের করে দেখো তো কি হবে বলো তো। পি ইউনাইটেড কিউ কি হবে? 2 3 4 5। ভেরি গুড। 2 3 4 এন্ড কি 5, এই কয়টা হবে? সবাইকে বুঝতে পেরেছি তাহলে? বুঝতে পেরেছি? ক্লিয়ার? সংযোগ সেট ক্লিয়ার আমাদের? সংযোগ সেট ক্লিয়ার। পরেরটা চলে যাই আমরা। তারপর কি সেট সেট। সেট সেটে কি হয় ভাইয়া? সেট সেটে হয় কি, ধরো মনে করো আমাদের এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, হ্যাঁ। সো এ এবং বি সেট দেওয়া আছে একই রকম ভাবে নাম্বার, হ্যাঁ। আমাদের কি করতে হবে? সেট সেট বের করতে হবে। এইটা হইলো ছেদের চিহ্ন আসলে, হ্যাঁ। একটু আগে আমাদের কি চিহ্ন এসে পড়েছিল? এই চিহ্নটা এসে পড়ছিল না? একটু ভুল হয়েছিল, বাট কথা হলো আমাদের ছেদের চিহ্ন কি হবে? এই এন। এটাকে আমরা বলি ইন্টারসেকশন। কি বলি আমরা? ইন্টারসেকশন চিহ্ন, হ্যাঁ। বা এটাকে আমরা সেট সেটের চিহ্ন বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু এন এর আকৃতির, আগেরটা কি ছিল? ইউ এর আকৃতি। এটা কি আমাদের এন এর আকৃতি। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে বোঝায় সংযোগ, মানে এক্ষেত্রে কি আমাদের সেট সেটে বোঝায় যে দুই সেটের উপাদানের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি? আমরা সেট সেট বলি। কি বলি আমরা? সেট সেট বলি, ঠিক আছে। দুই সেটের মধ্যে কমন উপাদান যেটা আছে সেটা নিয়ে গঠিত সেটকে কি বলি? আমরা সেট সেট বলে থাকি। তাহলে আমাকে বলো তো এ ইন্টারসেকশন বি, এই সেটটার উপাদানগুলো কি কি হবে বলো তো? আমি লিখি, একটু লেখো। দেখো দেখো কমন কি কি। এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, হ্যাঁ। তারপরে 4 আছে, 4 আছে, শাবাশ। এখানে 6 আছে, এখানেও 6 আছে। তার মানে আমাদের এই ইন্টারসেকশন বি কি হবে? সবাই কমেন্টে একটু লিখে ফেলি। 2 2 4। এই গাইস এত দূর যাও না। 2 4 6 ইন্টারসেকশন, কিন্তু এই ইন্টারসেকশন মানে কমন উপাদানগুলো যাবে। কি যাবে? শুধুমাত্র কমন উপাদানগুলো, তাই না? লিখে ফেলি আমরা। আর তোমাদের কাছে খাতা থাকলে খুব ভালো হইতো। ওকে, কমন উপাদানগুলো যাবে। বাট এটা যেহেতু ডেমো ক্লাস, সমস্যা নেই। আজকে তোমরা ধারণা নিতে আসছো। শিখে ফেলাম আমরা। সেট সেট শেখা শেষ সবার? ওকে গাইস, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে পারবো একটা উদাহরণ? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, খুব এটা ক্রিটিক্যাল, একটু মাথা খাটাইতে হবে। যে ধরো এক জায়গায় 2, এই যে আগের উদাহরণটাই 2,4 আছে, আর b = আছে হইলো 3,5, ঠিক আছে, হ্যাঁ 3,5। আমাকে বলো তো এই ইন্টারসেকশন বি কত হবে? ফাঁকা সেট, এমটি সেট। মানে দেখো তো, একটু খেয়াল করো, এইটা আর এটার মধ্যে কোনো কমন উপাদান আছে? কমন উপাদান নাই, হ্যাঁ। তো কমন না থাকলে, দুইটার মধ্যে যদি কমন না থাকে, তার মানে কি এমটি হবে না? খালি হবে না? তো সেটটা ওই একই রকম ভাবে লিখবো আমরা, যে ব্র্যাকেট দিয়ে লিখতেছিলাম না আমরা, এভাবেই লিখবো, কিন্তু কোনো উপাদান থাকবে না। এটাকে আমরা এমটি সেট বলি। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এইভাবে প্রকাশ করি, জিরো মাঝখানে কাটা। বুঝতে পেরেছি আমরা সবাই? সবাই ক্লিয়ার? ইন্টারসেকশন ডান? ওকে গাইস, চলো আমরা সেকেন্ড টাইম মুভ অন করি। তারপর কি পূরক সেট। পূরক সেট কি ভাইয়া? ভাই আপনি তো বলছেন 10 মিনিট দিবেন, অনেক বেশি নিচ্ছেন। আচ্ছা, পূরক সেটের ক্ষেত্রে আসি। পূরক সেট কি ভাইয়া? একটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো, হ্যাঁ, যদি একটা নির্দিষ্ট, একটা সেটের আলোচনা যতগুলো উপাদান আছে সেগুলো যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে, সেটাকে আমরা কি সেট বলি? সার্বিক সেট, তাই না? সার্বিক সেট। তো আমাদের ইউ ধরলাম একটা সার্বিক সেট, সেটের আলোচনা সকল উপাদান নিয়ে গঠিত একটা সার্বিক সেট। সো আর একটা সেট আছে আমাদের, সেটা হলো এই সেট। সো পূরক সেট কি ভাইয়া? সার্বিক সেট থেকে কোন একটি নির্দিষ্ট সেটের উপাদানগুলোকে বিয়োগ দিলে, হ্যাঁ, বিয়োগ দিলে বা বাদ দিলে, বিয়োগ মানে কি ভাইয়া? বাদ। এক্ষেত্রে বিয়োগ মানে কি? বাদ। বাদ দিয়ে যে উপাদানগুলো নিয়ে গঠিত সেট পাবো, সেটাই আমাদের কি? পূরক সেট, হ্যাঁ। আর পূরক সেটকে আমরা লিখি এ সি দ্বারা অথবা এ প্রাইম দ্বারা, যে কোনো একটা তুমি লিখতে পারো। এটাও লিখতে পারো তুমি সঠিক, এটাও লিখতে পারো তুমি সঠিক। নরমালি আমরা বইতে এটা ব্যবহার করি এ টু দি পাওয়ার সি হিসাবে, ঠিক আছে। এই প্রাইম হলো লেখার ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি। সো আমাকে একটু বলো তো সার্বিক সেট কি হবে? কি বলছি আমি? এই ইউ এর যে উপাদানগুলো আছে, হ্যাঁ, ইউ এর যে উপাদানগুলো আছে সেগুলা থেকে এর উপাদানগুলো বাদ দিতে হবে। আমাকে একটু দেখো তো কি কি উপাদানগুলো বাদ যাবে। প্রথমে দেখবা ইউ আর এর মধ্যে কমন উপাদানগুলো কি কি যাচ্ছে। দেখো তো কমন উপাদানগুলো কি কি? 1 1 3 3 5 5 7 7 9 9, ঠিক আছে। সো বাকি উপাদানগুলো কি থাকে ইউ এর মধ্যে? সো এ আর বি, মানে ইউ আর এ এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে এগুলো বাদ দিয়ে ইউ এর বাকি যে উপাদানগুলো থাকে না, সেগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে, সেটাকে কি বলবো আমরা? পূরক সেট। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এসি দ্বারা অথবা এ প্রাইম দ্বারা, ঠিক আছে। সো আমাদের এ প্রাইম মান কত এসে পড়ে দেখো তো ভাইয়া, এই যে 2
4 6 8 10 ভেরি গুড গাইস, ভেরি গুড, এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক গাইস, থ্যাংক ইউ। আপনি কিছু বলছেনই না, ওকে ঠিক আছে, সমস্যা নেই। বুঝুন আমার একটা গেম আছে, গেমের সময় কিন্তু অ্যান্সার দিতে হবে সবাইকে, ওকে গ্রুপ ওয়ার্কের সময় অ্যান্সার দিতে হবে। পরেরটা চলি পুরো সেট শেষ এবং লাস্ট একটা টপিক, এবার জাস্ট লাস্ট একটা টপিক। আমরা পুরো সেটের কতগুলো জিনিস দেখে ফেলবো এখানে, এগুলো এসে পড়ছে আমি লিখে রাখছিলাম বাট পরবর্তীতে আসছে, সমস্যা নেই। সো আমরা একটু পুরো সেটের পরে আমরা একটু সেটের অন্তর দেখে ফেলি, এটা লাস্ট, এরপর আর শেখাবো না, আরেকটা টপিক শেখানো যেতে পারে। সো সেটা কি আমাদের সেটের অন্তর। দুইটা সেটের অন্তর বলতে আমরা কি বুঝবো, একটা সেটের উপাদান থেকে যদি আরেকটা সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে নতুন সেটটা পাবো সেটাকে আমি বলবো সেটের অন্তর। কি বলবো আমরা, সেটের অন্তর। ধরো তোমার কাছে একটা এ নামক একটা সেট আছে, আরেকটা সেট আছে তোমার কাছে বি নামক আরেকটা সেট। সো তুমি এই সেট থেকে বি সেট যদি বাদ দাও, হ্যাঁ, তাহলে নতুন একটা সেট পাবা, ঠিক আছে। সেই সেটটাকে কি বলবো, দুই সেটের অন্তর। সেই সেটটাকে কি বলবো আমরা, দুই সেটের অন্তর। মানে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেওয়া। কিন্তু ভাইয়া বি সেটে যদি অন্য ধরনের উপাদান থাকে ওগুলো যে যোগ হবে এমন কিছু না, কিন্তু আমাদের আলোচনা মেইন জিনিস কি, এ সেটের উপাদানগুলো বাদ দেওয়া, ঠিক আছে। বি সেটে কি উপাদানগুলো আছে এটা দেখাই লাগবে না, এটা ক্রিটিক্যাল হয়ে যায়, এটা নর্মাল স্টুডেন্টরাও বোঝে না, অনেক স্টুডেন্ট গুলোও বোঝে না, হ্যাঁ। সো এটা আমরা দেখবো, ঠিক আছে। সো দেখো আমাদের উদাহরণে কি আছে, এ সেট আছে, আমাদের উদাহরণে বি সেটও আছে। সো একটু খেয়াল করো এই দুটোর মধ্যে কমন উপাদানগুলো কি কি। আগের বারের মতো 1 1 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম। এরপরে আমাদের বি এর দিকে তাকানো লাগবে না, আমরা এর দিকে তাকাবো। তোমার কাছে কি বাকি আছে, 3 7 9। সো এইটাই হইলো আমাদের এই ক্ষেত্রে সেটের অন্তর 3 7 9। বুঝতে পেরেছি আমরা সবাই, বুঝতে পেরেছি, ক্লিয়ার সবাই, ওকে ওকে গাইস জোস। তাহলে আমরা একটু সামনে আগাই, লাস্ট ঠিক আছে, লাস্ট। সো এবার সেটের যে সদস্যগুলো আছে, ধরো মনে করো একটা সেটে আমার 3টা সদস্য আছে, ঠিক আছে। আমাদের এ সেটে 3টা সদস্য ছিল না একটু আগে, 3টা সদস্য ছিল আমাদের এ সেটে। সো এ সেটে 3টা সদস্য আছে, একে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা যদি ইংলিশে বলি এটাকে বলা হয় নাম্বার অফ এ। কি বলা হয়, নাম্বার অফ এ। তার মানে কি এ সেটে কয়টা উপাদান আছে, ঠিক আছে। সো নাম্বার অফ এ কত বলো তো এখানে ভাইয়া, আমাদের এই যে এখানে এ সেটটা বের করছিলাম না একটু আগে আমরা এ সেটটা বের করছিলাম না, আমরা এ সেটটা বের করছিলাম আমরা। আমাকে বলো তো নাম্বার অফ এ কত, এ সেটে কয়টা উপাদান আছে বলো তো এখানে, 5। কয়টা আছে, 3 আর 2, 5টা আছে না। তার মানে নাম্বার অফ এ এইভাবে প্রকাশ করি আমরা, ঠিক আছে। নাম্বার অফ এ কত আমাদের 5, ঠিক আছে, শাবাশ। আবার এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই বি সেটটাও দেওয়া ছিল, তার নাম্বার অফ বি কত, শাবাশ। এবার আমি তোমাকে বলবো নাম্বার অফ এ মাইনাস বি, আমাকে বলো তো নাম্বার অফ এ মাইনাস বি কত, শাবাশ শাবাশ, এই তো ক্লিয়ার। তার মানে কি সেটা যে নাম্বারটা কয়টা উপাদান আছে সেগুলো কি বলবো আমরা, এন এর দ্বারা প্রকাশ করব। হ্যাঁ আরেকবার, আচ্ছা কোনো সমস্যা নেই, একটু খেয়াল করো। আমাদের একটা সেটের আলোচনায় একটা নির্দিষ্ট সেটে কয়টা উপাদান আছে সেটা আমরা প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করি সেটাকে আমরা কি বলি, নাম্বার অফ এ। সেটাকে আমরা বলি নাম্বার অফ অমুক। নাম্বার অফ বি মানে বি সেটে কয়টা উপাদান আছে, নাম্বার অফ সি মানে সি সেটে কয়টা উপাদান আছে। তো আমি এখানে যখন বলবো নাম্বার অফ এ, তার মানে কি এ সেটে কয়টা উপাদান আছে, নাম্বার অফ বি মানে কি বি সেটে কয়টা উপাদান আছে। আমরা একটু খেয়াল করো এখানে নাম্বার এ সেটে কয়টা উপাদান আছে, 5টা না। তাহলে নাম্বার অফ এ কত, 5। বি সেটে কয়টা উপাদান আছে, 2টা। তাহলে নাম্বার অফ বি কত, 2। আর আমাদের এ মাইনাস বি সেটে কয়টা উপাদান আছে, 3টা। তার মানে কি নাম্বার অফ এ মাইনাস বি কত, 3। ভেরি গুড, এই তো হয়ে গেল না, বুঝতে পেরেছি সবাই, সবাই ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার সবাই ক্লিয়ার। এবার আচ্ছা, এবার সেট অফ ফাংশনের একটি গ্রুপ অ্যাক্টিভিটি করলে কেমন হয়, ভালো হয় না? আচ্ছা তাহলে করে ফেলি আমরা, রেডি সবাই রেডি? আচ্ছা শুরু করি আমরা। আমাদের মধ্যে আচ্ছা আমাদের মাঝখানে আবার একটু আমাদের সাজন দাদা এসে পড়বে এন্ড আমরা গ্রুপ অ্যাক্টিভিটি সব একসাথে করব। আমি গ্রুপ অ্যাক্টিভিটির কথা বলি। গ্রুপ অ্যাক্টিভিটির মূলত উদ্দেশ্য থাকে আমাদের এই কারিকুলামের ক্ষেত্রে, গ্রুপ অ্যাক্টিভিটির মূল উদ্দেশ্য 3টা জিনিস। একটা হলো কি, একটা হলো টিম ওয়ার্কটা বিল্ড করা একটা টিমের মধ্যে বা একটা দলের মধ্যে, আর একটা হলো আমাদের যে টিম লিডার থাকে তাদের নিজস্ব যে নেতৃত্বদানের ক্ষমতা তা বিল্ড করা। আরো যে ফাইনালি যেটা থাকে একটা কাজকে খুব সুন্দরভাবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা যোগ্যতার উপর ভিত্তি করে সমাধান করতে পারা। এই 3টার উপর ভিত্তি করে আমাদের মূলত একটা গ্রুপ অ্যাক্টিভিটি চুজ করা হয়। একটা গ্রুপ অ্যাক্টিভিটির উপরে অনেক কিছু নির্ভর করে এই কারিকুলামে। আমরা ওরকমই একটা গ্রুপ অ্যাক্টিভিটি লিখে ফেলবো এবং সবার সামনে করে ফেলবো, সবার সাথে। সো আমরা গ্রুপ অ্যাক্টিভিটির জন্য আমাদের যে পেপারসগুলো আছে পেপারসগুলো ডিস্ট্রিবিউট করে দিব। আমাদের কিছু ওয়ার্কশিট রেডি করা আছে।
সো এই ওয়ার্কশিট গুলো আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিব। প্রথমে স্যার কি লাগবে আমাদের গ্রুপের জন্য? আমাদের প্রথমে দলনেতা নির্বাচন করা লাগবে। আমরা দলনেতা নির্বাচন করতে হবে। আমরা দুইটা গ্রুপ করব। দুইটা গ্রুপ করব। আচ্ছা, ডান পাশ থেকে কে দলনেতা হতে চায়? ওকে, একজনকে পাওয়া গেছে। আজকিয়া দলনেতা হতে চায়। ডান পাশ থেকে আদিত্য দলনেতা হতে চায়। সো দুজন দলনেতা একটু সামনে চলে আসি। তোমাদেরকে আমরা দুইটা ওয়ার্কশিট বুঝিয়ে দিচ্ছি। এই ওয়ার্কশিটগুলো তোমাদের কাছে রাখবে। ওয়ার্কশিটগুলোর ভিতর এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ছক দেয়া আছে। যখন আমরা কাজে যাব, এদিকে আসুন, তুমি দেখতে পাবে। গুড স্যার। ওকে, এখানে একটা ওয়ার্কশিট দেয়া আছে, এটা যেটার ভিতরে আমরা বিভিন্ন ডেটা ইনপুট দিব আমাদের ওয়ার্কশিটের জন্য। এই নাও তোমার ডেটা, এই নাও তোমারটা। আমরা ইনস্ট্রাকশন বলে দিব, তোমার টিমের সাথে সাথে কাজ করতে হবে। দেন আরেকটা ইনস্ট্রাকশন আছে, এটা বৃত্ত আছে, এটার ভিতর নাম লিখতে হবে। বৃত্ত আর রেক্ট্যাঙ্গেল আছে, এর ভিতর নাম লিখতে হবে। এই কাজটা আমরা করব। এর মাধ্যমে আমরা একটা খুব মজার ছলে অ্যাক্টিভিটির মাধ্যমে নতুন একটা কনসেপ্ট শিখব। তোমার ওয়ার্কশিট। এবার স্যার আমাদের ইনস্ট্রাকশন। আচ্ছা, ইনস্ট্রাকশনের প্রথমেই যেটা এসে পড়বে সেটা হলো আমাদের দুইটা বক্স দেওয়া আছে। এই যে আমাদের পি এবং কিউ দুটো বক্স দেওয়া আছে। এই বক্সের ভিতরে আমাদের খাবারের নাম রাখা আছে। আমাদের গ্রুপ লিডাররা কি করবে, সেখান থেকে দুটো করে খাবারের লিস্ট দিবে, একটা পি থেকে আর একটা কিউ থেকে। গ্রুপ লিডাররা নিয়ে যাও। গ্রুপ লিডার যারা আছে তারা খাবারের লিস্টগুলো নিয়ে থাকো। খাবার লিস্ট নিয়ে যাও। তুমি পি থেকে একটা নাও, কিউ থেকে একটা নাও। ওকে ওকে, এই যে এখানে কিছু আছে, এই যে পি এর একটা খাবারের লিস্ট, এই যে কিউ এর একটা খাবারের লিস্ট। ওকে ওকে, ডিল ডান। ওকে, পি কিউ পেয়েছি। Yes sir. পি কিউ পেয়েছি। Yes sir. ওকে, এখন আমরা টিমের সাথে যাব এবং স্যার ইনস্ট্রাক্ট করবে কিভাবে আমাদের এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করতে হবে। শুরু করে দিই আমরা। টিম লিডাররা নিজেদের বেঞ্চে চলে যাও এবং সেখানে গিয়ে একটা কাজ করো। তোমাদের যে গ্রুপ মেম্বার গুলো আছে, মানে কি রাইট সাইডে যে মেম্বার গুলো আছে, তারা কি আমাদের টিম লিডারের আন্ডার, আমাদের টিম, তারা তাদের টিম লিডারের কাছ থেকে জেনে নেবে আমাদের ইনস্ট্রাকশন গুলো কি কি এবং কি কি করতে হবে। লেফট সাইডেও সেম। সো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের টিম লিডাররা তাদের সহপাঠীদের, তাদের টিমমেটদের জিজ্ঞেস করবে, আমি তো পি থেকে এই খাবারটা নিয়েছি এবং কিউ থেকে এই খাবারটা নিয়েছি, তোমার কোনটা পছন্দ, তুমি কোনটা খাইতে পছন্দ করো। সো এই কোশ্চেনের অ্যান্সার তোমার তিন ভাবে আসতে পারে। টিম লিডাররা তিন ভাবে দিতে পারে তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা। কি কি অ্যান্সার দিতে পারে, তারা বলতে পারে যে ভাইয়া আমার না দুটেই পছন্দ, আপনি পি থেকেও জানিয়েছেন সেটাও পছন্দ, আমি কিউ থেকে জানিয়েছেন সেটাও পছন্দ। হ্যাঁ, সো হ্যাঁ হইতে পারে। সো এটা আমরা তালিকার মধ্যে প্রকাশ করে দিব। আমাদের এটার জন্য তালিকাটা রো আছে, সেখানে তুমি তোমার যেই মেম্বার গুলো আসলে বলছে যে তারা পি কিউ দুইটাই পছন্দ করে, তাদের নাম লিখে ফেলো। এরপরে কি করবে, তুমি যে কোনো একটি পছন্দ করে এমন অনেক মেম্বার থাকবে, তাদের কাছে কি করবে, তুমি তাদের নামও লিখে ফেলবে আরেকটি ঘরে, আরেকটি কলমে লিখে ফেলবো এবং সেখানে তাদের নামের পাশে একটু লিখে দিবে আলাদাভাবে যে তারা পি পছন্দ করে নাকি কিউ পছন্দ করে, আলাদাভাবে ছোট্ট করে লিখে দিবে পি নাকি কিউ। এরপর লাস্টেরটা তোমাকে এটাও বলতে পারে যে ভাই আমার পিও ভাল লাগে না, কিউও ভাল লাগে না, পি কিউ কোনোটাই ভাল লাগে না, সেটাও তুমি লিখে দিবে কি পাশের কলামটায়। হ্যাঁ, তার নামটাও তো পাশের কলামটা লিখে দিবে। লিখে দিলা টিম লিডাররা, আমরা লিখে ফেলি তাড়াতাড়ি। ইনস্ট্রাকশন ক্লিয়ার? Yes sir. এনি কনফিউশন? No sir. লেটস গো। আমরা কাজ শুরু করে দিই। গাইস আলোচনা করে সবাই কিন্তু বুঝছি, আমরা টিম পেয়ে দিয়েছি। ওকে ওকে, আমরা টিম এর পেপার পেয়ে দিয়েছি। আমরা টিম বি এর ব্যাপারটা দেখবো। টিম বি এর যারা আছে আমরা তারাও ব্যাপারটা রেডি করতে থাকি। খুব সুন্দর। তুমি হেল্প করলে আমাকে বলবা। গাইস আমাদের কি পূরণ করা হয়ে গেছে? টিম এ শেষ? টিম এ গান। গুড গুড। আচ্ছা, তো আমরা এই লিস্টের মাধ্যমে সেগুলা আচ্ছাদিত করে ফেলি। ঠিক আছে, আমাদের কি করবো, লিস্টিং এর মধ্যে লিখে ফেলবো কার কার নাম কোথায় কি থাকবে। হ্যাঁ, আচ্ছা সবারটা হয়ে গেছে আশা করি। তাহলে আমরা লিস্ট করে ফেলি। লিস্টের পরে যে কাজটা করব, আমরা দুটি খাবারই পছন্দ করে এমনটাও লিখবো এবং কে একটি খাবার পছন্দ করে সেটাও লিখবো এবং কোনটি পছন্দ করে না সেটাও ওই ঘরে লিখবো। লেখা শেষ আমাদের। এবার আমাদের যে ডাটাগুলো পেলাম সেই ডাটাগুলো
ওদের কাছেই থাক। ওকে, আমরা একটু দেখি গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে ইনপুটটা আছে। আমি গ্রুপ এ এর যে লিডার আছে, এ লিডারের সামনে আসো, এখানে আসো, এখানে এসে তোমাকে ইনপুটগুলো একটু দেখাও। বি এর গ্রুপ লিডার এদিকে আসি, আমরা সবাই একটু ইনপুটসগুলো আমরা দেখাই কেমন ইনপুটসগুলো এসেছে। তো আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল পছন্দের খাবারের তালিকা থেকে গ্রুপ মেম্বার যারা আছে তারা কি রকমের খাবার পছন্দ করে নাকি কি রকমের খাবার পছন্দ করে। সবাই খুব দ্রুত গ্রুপের সবার সাথে কথা বলে সবার পছন্দের যে তালিকা আছে পছন্দের তালিকা চিহ্নিত করে ফেলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তালিকা পেয়েছি, এখানে আমরা আরেকটা তালিকা পেয়েছি। এবার আমাদের কাজের দ্বিতীয় ধাপ, আমরা সবাই গ্রুপ লিডার যারা আছি চলে যাব আমাদের জায়গায়। সেখানে গিয়ে আমাদের স্যার আরেকটা ইনস্ট্রাকশন দিবে, দেখি ওই ইনস্ট্রাকশনটা আমরা বুঝতে পারি কিনা। আমরা এখন আরেকটা ওয়ার্কশিট দেখব। স্যার আমাদের বলে দিয়েছেন সবার কাছে আমরা দুইটা ওয়ার্কশিট দিয়েছিলাম। यस স্যার। দ্বিতীয় ওয়ার্কশিটটা হচ্ছে এরকম একটা বক্স। স্যার এই বক্সের ভিতর স্যার এখানে একটা বৃত্ত দিয়েছেন, এখানে আরেকটা বৃত্ত দিয়েছেন, মাঝখানে একটু গাঢ় করা অঞ্চল আছে, কমন এরিয়া দেয়া আছে। এখন কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে এ খাবার, দ্বিতীয়টা হচ্ছে পি খাবার যারা এবং কিউ খাবার যারা আছে তাদেরটা কে কোনটা পছন্দ করে সেই জায়গায় কি করতে হবে, নাম লিখতে হবে। এটা তো আমরা ইনিশিয়ালি বুঝিয়ে দিলাম। গ্রুপ লিডার সবাই আসন গ্রহণ করি। স্যার আবার বলবেন এই বিষয়টা তোমাদের, যদি কোনো কনফিউশন থাকে জাস্ট কল মি। আমাদের পূরণ করা শেষ ছকটা। গ্রুপ লিডাররা আমরা রেডি পরবর্তী কাজের জন্য। সবাই গ্রুপ লিডারের খাতায় মনোযোগ দাও। হ্যাঁ, গ্রুপ লিডার এবার তোমাদের হয়ে ছকটা পূরণ করবে। কোনটা একটা কাজ করবে গ্রুপ লিডার, তোমরা নিজেরাও করতে পারো এই কাজটা। সেটা কি, হ্যাঁ আমাদের এই যে সংগৃহীত তথ্যাবলী আছে সেগুলো উপস্থাপন করে ফেলছো তোমরা অলরেডি। এখানে সেই উপস্থাপিত তথ্যের মধ্যে থেকে ছোট্ট একটা কাজ করো, ছোট্ট একটা কাজ করো। আমরা তিনটা জিনিস জানবো। হ্যাঁ, একটু আগে আমরা বেসিক থেকে শিখছিলাম ইউ হলো এমন একটা সেট যেখানে সেটে আলোচনাভুক্ত সমস্ত উপাদানগুলো থাকবে, তাই না? আমাকে একটু বলো তো, আমি দুটো গ্রুপ করলাম, তোমাকে সংজ্ঞায়িত করলাম কি ভাইয়া, তুমি হলাম এ গ্রুপ বা ডাইন সাইডের গ্রুপ, তুমি হলাম বাম সাইডের গ্রুপ, তাই না? লেফট হ্যান্ড সাইড গ্রুপ, রাইট হ্যান্ড সাইড গ্রুপ, তাই না? দুটো আলাদা আলাদা গ্রুপ করা। তার মানে কি, তোমার রাইট সাইডে যারা বসেছে সবাই তোমার গ্রুপভুক্ত লোক না, লেফট সাইডে যারা বসেছে সবাই তোমার গ্রুপভুক্ত লোক না। একটা গ্রুপকে একটা সেটের মতোই না, একটা নির্দিষ্ট সংজ্ঞার উপর ভিত্তি করে। তুমি লেফটে বসে আছো, এটা একটা সংজ্ঞা না? এই সংজ্ঞার উপর ভিত্তি করে তোমরা সবাই এক্স সেট ভুক্ত, তাই না? আর তোমরা আর এক্স সেট ভুক্ত। তাহলে আমাকে বলো তো, এখানে আমরা একটু ইউনিভার্সাল সেট বা যেটাকে আমরা বলি সার্বিক সেট, মনে আছে আমাদের আলোচনাভুক্ত সকল সেট কি ওই সেটের উপাদান না? তাহলে আমাকে একটু বলো তো, তাহলে আমাদের সার্বিক সেটে কি কি নাম যাবে? আমাদের গ্রুপের যত আমরা যারা আছি সবার নাম যাবে না? মানে কি, লেফট হ্যান্ড সাইডের সবাই গ্রুপ মেম্বাররা তাদের নাম কি যাবে না ইউ সেটে? ইউ সেটে যাবে কি? যাবে। নামগুলো লিখে ফেলো, নামগুলো লিখে ফেলো আলাদা একটা ছোট্ট একটা জায়গায়, নামটা লিখে ফেলো। আচ্ছা, সো এই অপারেশনটা চলাকালীন সময়ে আমার সম্মানিত দর্শক যারা আছেন তারাও কিন্তু নিজের মতো করে পছন্দ খাবার যে কোনো এ টিম অথবা বি টিমে জয়েন করতে পারেন। আর যেখানে পি প্রকারের খাবার এবং কিউ প্রকারের খাবার আছে। একজন সম্মানিত অভিভাবক আমাদের কমেন্ট করেছেন, এটা কি প্রি রেকর্ডেড? না, এটা প্রি রেকর্ডেড না, আমরা লাইভ পারফর্ম করছি। ঠিক আছে, সামনে আমাদের আরো অ্যাক্টিভিটি আছে, সামনের দিকে আমরা আরো অ্যাক্টিভিটি করব। আমাদের অ্যাক্টিভিটি টাইমটাতে আমরা কমেন্টের যে সেকশনটা আছে এটা একটু কম দিচ্ছি, কারণ আমরা দুজন টিচারই ব্যস্ত। খুব শীঘ্রই আপনাদের কমেন্টগুলো পড়ে আবার শোনাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আপনাদের কমেন্টগুলো দেখেছি। না ভাইয়া, এটা প্রি রেকর্ডেড না, সম্পূর্ণ লাইভ। আমাদের লাইভটা কি এতই ফ্ললেস যাচ্ছে, সবার প্রি রেকর্ডেড মনে হচ্ছে? তাই নাকি? স্যার আমরা কি প্রি রেকর্ডেড যাচ্ছি নাকি, কি বলেন সব? ওকে, আমরা অ্যাক্টিভিটিগুলো শেষ করি। আমাদের এখন প্রেজেন্টেশন পার্ট আসবে। আই থিংক আমাদের পরবর্তী পার্টে স্যারের ইনস্ট্রাকশনের পর আমরা পরবর্তী প্রেজেন্টেশন পার্টে যাব। ওকে, তাহলে আমরা একটা কাজ করি গ্রুপ লিডাররা, যে আমাদের ইউ সেটের মধ্যে সমস্ত যারা আমাদের গ্রুপের সদস্য আছে সবার নামটা লিখে ফেলি। কারণ কি, তারা সার্বিক সেট ভুক্ত না? লিখে ফেলছি। এবার আমাকে একটু বলো, তোমাকে একটা কথা বলছিলাম আমি, যে পি খাবার যারা পছন্দ করে, কিউ করে না, শুধুমাত্র পি করে, তাদেরকে না আস্তে পাশে নামের পাশে লেখা রাখো তারা পি পছন্দ করে। হ্যাঁ, আর কিউ যারা শুধুমাত্র কিউ পছন্দ করে তাদের নামের পাশে লিখে রাখো কিউ পছন্দ করে। লিখছো তোমরা সবাই? সবাই কি লিখছো? আচ্ছা লিখছো। সো এইবার একটা কাজ করো, সেটা লিখে ফেলো আরেকটা সেটে। সো এমন একটা সেট গঠন করা হবে এখন, যে সেটা হলো কি, পি ইজ ইকুয়াল টু হবে কি, পি সেটের খাবার যারা পছন্দ করে তাদের সবার নামটা তুমি এই সেটের মধ্যে লিখে ফেলবা। লেখা শেষ? লেখা শেষ স্যার? লেখা শেষ আপনার? আচ্ছা লেখা শেষ।
এবার আমরা আরেকটা কাজ করব, ফাইনাল কাজ, সেটা হলো কি আমরা কিউ সেটের মানে কিউ খাবারগুলো পছন্দ করছে এমন একটা সেট বানাবো, যারা যারা কিউ সেটের খাবারগুলো পছন্দ করছে তাদের নামগুলো সেখানে লেখা থাকবে। লেখা হয়েছে আমাদের, একটু লিখে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লেখা শেষ? আমাদের এটা ছিল আমাদের প্রথম ধাপ। এরপরে কি আমরা কাজের দ্বিতীয় ধাপে চলে যাব। সো গ্রুপ লিডাররা আমাদের কাজ কত দূর? আমাদের কি লেখা হয়েছে? ওকে, সবাই সবার নাম জানি তো এখন অ্যাট লিস্ট? আমাদের অনেক সময় এরকম হয় 3টা বছর পার হয়ে যায় কিন্তু পাশের বেঞ্চমেটের নাম জানি না। কিন্তু একটা গ্রুপ ওয়ার্কের মধ্যে যদি আমাদের ফালায় দেয়, আমরা নাম জানতে বাধ্য না? সোশ্যালাইজ করতে বাধ্য না আমরা? তো তখন কি আমাদের উন্নতিটা হবে না মানসিক এবং বুদ্ধিভিত্তিক? একজনের সাথে কিভাবে আমার জানতে হবে, আলোচনা করতে হবে যে ভাই আপনার কোন খাবারটা পছন্দ, আমার না মিষ্টি পছন্দ, সেও বলবে যে আমারও তো মিষ্টি পছন্দ, আরে আমাদের তো সেম লেভেলের টেস্ট, হয়ে যাবে না একটা কনভারসেশন? এর মাধ্যমে কি আসলে বন্ডিংটা তৈরি হবে না ক্লাসমেটদের মাঝখানে? সো এইটাও গ্রুপ ওয়ার্কের ওয়ান অফ দ্য উদ্দেশ্য। বুঝতে পেরেছি আমরা? চলো শুরু করে দিই। তাহলে আমাদের এইটা শেষ, প্রথম কাজটা আমাদের শেষ, আলহামদুলিল্লাহ প্রথম কাজটা শেষ। তারপরটা চলে যাই আমাদের দ্বিতীয় কাজ। আমাদের এখানে দেখো আমরা কি করছিলাম, ক, খ এবং গ 3টা নাম্বার দিয়ে 3টা কাজকে প্রকাশ করছিলাম, তাই না? এবার আমরা আমাদের সবার কাছে ওই যে একটা ডায়াগ্রাম দিছিলাম, সবার কাছে ডায়াগ্রামটা আছে? সবাই ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা উঠাও সবাই, ডায়াগ্রামটা উঠাও। এই যে এই ডায়াগ্রামটা, গ্রুপ লিডার দুজন সামনে এসে পড়ি এবং তারা প্রেজেন্ট করি। ডায়াগ্রামটা কি? ডায়াগ্রামটার মধ্যে আমরা একটা কাজ করব, ছোট্ট একটা কাজ। সেই কাজটা কি ভাইয়া? ডায়াগ্রামটার মধ্যে ছোট্ট একটা কাজ করবো। সেটা কি? আমাদের ডায়াগ্রামটার মধ্যে আমাদের পোস্টার পেপার, আসলে একটা আমাদের পোস্টার পেপারের মধ্যে ভেনচিত্র আঁকাচ্ছে, সেই ভেনচিত্রের মধ্যে আমরা আমাদের ফলাফলটা লিখে ফেলবো। আমাদের যারা 2টা খাবারই পছন্দ করে তাদের নাম লিখবো আমাদের পি ইন্টারসেকশন বিতে, এবং যারা আমাদের 2টা খাবারে যে কোনো একটা খাবার পছন্দ করে, কেউ হয়তো বা পি পছন্দ করে, তাদের নাম শুধু লিখবো পি অংশ যে ফাঁকা জায়গাটা আছে সেখানে। যারা কিউ অংশ পছন্দ করে তাদের শুধুমাত্র কিউতে তাদের নাম লিখবো। যারা একটাও পছন্দ করে না তাদেরকে কাগজের বাইরে লিখবো। আচ্ছা, আর সবার নামে কি আমাদের না সবার নামই এখানে থাকবে। সবার নামটা আমাদের এই যে এটার ভিতরে থাকবে। ধরো আমাদের একটা স্টুডেন্ট আছে, একটা উদাহরণ দিয়ে দিই গাইস, একটা উদাহরণ দিয়ে দিই। সো আমি হলাম সৌমিক ভাইয়া, তো সৌমিক পি কিউ সবই পছন্দ করে। আমাদের সাজন ভাইয়া শুধুমাত্র পি খাবারটা পছন্দ করে। হ্যাঁ, আর আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমাদের রবি নামক একটা স্টুডেন্ট আছে, সে শুধুমাত্র কিউ পছন্দ করে, দিলাম। এবার আমাদের সায়েম নামে একটা স্টুডেন্ট আছে যে পি কিউ কোনোটাই পছন্দ করে না, কিন্তু সে তো আলোচনাভুক্ত, তাই না? তখন তার নাম চলে যাবে এইখানে। ওকে, সো এইভাবে প্রকাশ করে ফেলি। আমরা আশা করি করেছি। গ্রুপ লিডাররা আমরা একটু দেখে ফেলি। গ্রুপ লিডাররা অলরেডি আমাদের কাছে 2টা পোস্টার নিয়ে এসেছে। আমাদের যে ওয়ার্কশিট 2 নাম্বারটা ছিল সেটা কমপ্লিট করে নিয়ে এসেছে। আমাদের প্রথম গ্রুপ লিডার, সেও যেই এক্সপ্লেন করবে তার পার্টটা আমরা একটু যদি বলি। প্রথম বৃত্তে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম বৃত্তে সব নাম এসেছে। আচ্ছা, আমাদের গ্রুপে যে 5 জন সদস্য ছিল তারা সবাই হচ্ছে পি খাবার যে এই ভুক্ত যে মানে আমাদের বৃত্তটা ছিল সেটার মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আতকিয়া, রিদিমা, নাবিলা, তাসফি এবং কাইয়ুম, 5 জনই আমরা হচ্ছে পি বৃত্তের মধ্যে আছি। মানে কেউ কমন কোনো দুইটাই পছন্দ করে না, সবাই একটাই পছন্দ করে। আচ্ছা, জানতে হবে পি খাবারটা কি ছিল তোমাদের? আইসক্রিম। আইসক্রিম তো সবারই পছন্দ। আর কিউ খাবার কি ছিল? পরোটা। পরোটা। সো আইসক্রিম আর পরোটার ভিতরে সবাই আইসক্রিম পছন্দ করে, কেউ পরোটা পছন্দ করে না, কেউ দুইটাও পছন্দ করে না। এটা হচ্ছে আমাদের গ্রুপ এ গ্রুপের অ্যাক্টিভিটি। আমরা চলে যাচ্ছি বি গ্রুপের প্রেজেন্টেশনে। বি গ্রুপ আমাদের এখানে পি হচ্ছে একজন পছন্দ করে আর কিউ একজন পছন্দ করে, আর পি আর কিউ দুজনে পছন্দ করে। এর বাইরে দুজন আছে যারা এদের মধ্যে কিছুই পছন্দ করে না। পি পছন্দ করে হচ্ছে তাবাসসুম, কি পছন্দ করে হচ্ছে আদিবা, আর পি এবং কিউ দুটাই পছন্দ করে হচ্ছে আদিত্য আর নুসাইব, আর এই দুটো পছন্দ করে না হচ্ছে হাফসা আর ফাবলিহা। আচ্ছা, আমাকে একটু বলো তোমাদের পি কিউ কি ছিল? তোমার পিকিউটা কি ছিল? আমাদের পি ছিল হচ্ছে সবজি আর কিউ ছিল হচ্ছে কমলা। আমরা ইউনিফর্ম সেট রেখেছিলাম এলোমেলো ভাবে, যাতে করে আমরা ইউনিফর্ম ডাটা পাই। কোনো প্রবলেম নাই, আমরা যেমনটা বলতেছি সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এইখানে ডাটাটা ইউনিফর্ম আসে নাই, মানে সবগুলা এলিমেন্টস কে হয়তো বা শূন্য দ্বারা রিপ্লেস করবে। আবার এই গ্রুপের ক্ষেত্রে ডাটাটা খুব সুন্দর ইউনিফর্ম এসেছে। আমাদের সবগুলা কম্পোনেন্ট যা যা এরিয়া ছিল প্রত্যেক এরিয়াতেই এন্ট্রি পড়েছে। এখন স্যার বলবেন, স্যার বুঝাবেন। আমরা আবার আমাদের আসনে চলে যাই আমাদের গ্রুপ অ্যাক্টিভিটির এই কাজের এই পর্বে আসনে চলে যাব। আমাদের স্যার বলবেন, আচ্ছা স্যার
আমরা যে এই অ্যাক্টিভিটিটা করলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল, তার ভিতর কি বলে সার্কেল ছিল, মার্জিনে ছিল, এই চিত্রটার নাম কি স্যার? এটা কি কোনো বিশেষ নাম আছে? হ্যাঁ, এটা হলো ভেন চিত্র। আমাদের বিজ্ঞানী বা গণিতবিদ যাই বলি না কেন, সে এটা আবিষ্কার করেছে, বিজ্ঞানী ভেন আবিষ্কার করেছিল, এই জন্য এটার নাম হলো ভেন চিত্র। ভেন চিত্র অ্যাকচুয়ালি সেটের বিভিন্ন সম্ভাবনাময়ী মানে বিভিন্ন সম্ভাবনাময়ী মান প্রকাশ করে। যেমন কি ভেন চিত্রের ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা মান দেখিয়ে দিই। যেমন কি ধরো তুমি আমাদের যে কোনো একটা খাবার, পি খাবার এবং কিউ খাবার, দুটো আলাদা খাবার আছে। পি খাবারের জন্য আমরা ধরলাম এই বৃত্তটা এবং কিউ খাবারের জন্য আমরা ধরলাম এই বৃত্তটা, এবং পি ও কিউ একটাও পছন্দ করে না, এই জন্য আমরা ধরলাম এই বাইরের অংশটা। তার মানে কি সেটা কোনো সেটের ভিতরে অন্তর্ভুক্ত হবে না, তাই না? শুরুতে শিখিয়েছিলাম সেট কি সুসংজ্ঞায়িত সমাবেশ, তাই না? তো সুসংজ্ঞায়িত সমাবেশের মধ্যে কি কোনো খাবার পছন্দ করে না, সে কি কোনো সেটের মধ্যে থাকবে? থাকবে গাইস? থাকবে না। হ্যাঁ, এখন তুমি কে কে এখানে পি পছন্দ করছে বলো তো? পছন্দ করেছো, হ্যাঁ। তার মানে কি, তার মানে কি তোমাদের সকলের নাম কোথায় থাকবে? পি সেটের মধ্যে থাকবে। এখন আমাকে বলো কে কে কিউ পছন্দ করছে? কে কে কিউ খাবার পছন্দ করেছে গাইস বলো তো? সবাই কিউ খাবার পছন্দ করেছে, তাই না? তো তোমার নাম এখানে থাকবে। এবার আমাকে বলো পি ও কিউ দুইটাই পছন্দ করছে কে কে? ওকে, তার মানে তোমাদের দুইজন থাকবে কোথায়? আমাদের এই মাঝখানে। তোমাদের দুইজন ইন্টারসেকশন হয়ে গেছে, মানে দুইটা বৃত্ততেই তোমাদের নাম আছে। তার মানে তোমরা দুইটার বৃত্তর মধ্যে কমন পড়ছো। মনে আছে আমি বলছিলাম ইন্টারসেকশন কি? দুইটা সেটের উপাদানের মধ্যে যে কমন উপাদান থাকবে সেটাই কি আমাদের ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করি। বুঝতে পেরেছি সবাই? তো আমাদের সেটের যা যা পড়াইলাম ক্লিয়ার হয়েছে? একটা গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে হয়ে গেল না? হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের নাম্বার 2। সো থ্যাংক ইউ সৌমিকের এই এক্সপেরিমেন্ট। নতুন কারিকুলাম অনুযায়ী জাস্ট ইমাজিন আমরা ক্লাসে যখন এই অ্যাক্টিভিটিটা পারফর্ম করব, তখন কিন্তু আমরা ভ্যান চিত্র বলতে কিছু জানি না। অনেক স্টুডেন্ট আছে ভ্যান চিত্র বলতে কিছু জানবে না, সে নাম নিচ্ছে, খাবারের নাম নিচ্ছে, বৃত্তে প্লট করছে। সব অ্যাক্টিভিটি করার পর জানলো এই যে প্রেজেন্টেশনের যে ধাপটা আছে এটার নাম ভ্যান চিত্র। নিউ কারিকুলাম এভাবে আগে অভিজ্ঞতার ভিতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, দেন এক্সপিরিয়েন্সটা কমপ্লিট হওয়ার পর স্টুডেন্ট বুঝতে পারতেছে কি শিখছে, যা শিখছে তাই কিন্তু আগে সে রিয়েল লাইফে অ্যাপ্লাই করে আসছে। নিউ কারিকুলামে এই বাস্তবধর্মী অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষণ পদ্ধতিটা আছে সেটাই ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেটা আমরা দুইটা ডিফারেন্ট এক্সাম্পল গেম অ্যাক্টিভিটির মাধ্যমে শিখলাম। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের পরবর্তী কার্যক্রমে। আমাদের ক্লাসটা আরো দীর্ঘায়িত হবে, আমরা ডেমো ক্লাসের ভিতর আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে। আজকে আমরা জাস্ট ডেমো ক্লাসের জন্য যে স্টুডেন্ট সাইডের যে ফিডগুলো আছে, স্টুডেন্ট সাইড আমাদের কয়েকজন স্টুডেন্ট এসেছে আমাদের স্টুডিওতে, তারা আমাদের ফিডগুলো দিচ্ছে। সেম ওয়েতে আমরা এক্সপেরিয়েন্সিয়াল ভিডিও যে পার্টগুলো আছে, এক্সপেরিয়েন্সিয়াল ভিডিওগুলো এভাবেই ডিজাইন করছি। স্যার আমরা নেক্সট পার্ট স্টার্ট করি। আচ্ছা, নেক্সট পার্ট চলে যাই আমরা। আমাদের আরেকটা কাজ আছে, ছোট্ট একটা কাজ। হ্যাঁ, আচ্ছা, ছোট্ট একটা কাজ। ওইটার আগে আমরা একটু বলে রাখি। আচ্ছা, আমরা এখান থেকে তো খুব ভালোভাবে শিখে ফেললাম আমাদের যে আসলে সেটের যে ধারণাগুলো ছিল রিভাইজ হয়ে গেছে না? রিভাইজ হয়ে গেছে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, আমার জাস্ট একটাই কোশ্চেন ছিল। আমাদের গ্রুপ লিডার গুলা বলবো আমাকে, হ্যাঁ? সো আমাকে গ্রুপ লিডারে বলবা, গ্রুপ লিডার 1, হ্যাঁ, লেফট সাইড থেকে আমাকে বলো আমাদের এন অফ পি কত তোমাদের গ্রুপের জন্য? 5। কি এটা আসলে তোমাদের টিমে, হ্যাঁ, পি খাবার কজন পছন্দ করেছে তাদের সেটের নাম্বার না, তাদের নাম্বারটা না? তো এন অফ পি কত? কয়টা এন্ট্রি আছে তোমাদের? 5টা এন্ট্রি আছে, তাই না? পি সেটের জন্য আমাকে, হ্যাঁ, এটা তো গ্রুপ 1 এর জন্য বললাম। কিউ এর জন্য কত বলো তো ভাইয়া তোমাদের জন্য? গ্রুপ 1 ধরলাম তোমরা কিউ এর জন্য কত? 0। আর এন পি ইন্টারসেকশন কিউ এর জন্য কত? 0। এটা হলো আমাদের গ্রুপ 1 এর ডাটা। গ্রুপ 2 এর ডাটাটা একটু চেক করি। চেক করবো গাইস? রেডি সবাই? ওকে, আমাকে বলো গ্রুপ 2 তোমাদের ডাটা কি অবস্থা? তোমাদের এন অফ পি কত? 1। মানে একজনই শুধুমাত্র তোমাদের কি করছে? পি খাবারটা পছন্দ করছে, বেচারা একজন। ওকে, আর তোমাদের কিউ এর জন্য সেট কত? কয়টা উপাদান আছে তোমাদের? কয়টা এন্ট্রি আছে? 1। আচ্ছা, বেচারা একজন। ওকে, সো কিউ পছন্দ করছে একজন। সো এবার আমাকে বলো দুইটা খাবারই পছন্দ করছে কয়জন তোমাদের? 2 জন। তাহলে সেটা কি হবে? এন অফ এ ইন্টারসেকশন, সরি, পি ইন্টারসেকশন কিউ হবে না? সেটা কত ভাইয়া আমাদের? 2। শাবাশ, হয়ে গেল। পুরো ধারণা ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে? ডান। ওকে, কেমন লাগলো? অনেক ভালো। সো এটা গেম খেলে ফেলি, গেম খেলবি এটার উপরে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডের নাম কি বলো তো? খুব কাছাকাছি কোন একটা ফ্রেন্ডের নাম বলতে, তুমি বলো তোমার খুব কাছাকাছি একটা ফ্রেন্ডের নাম কি? হ্যাঁ, খুব কাছাকাছি একটা ফ্রেন্ডের নাম কি? পাশের জনের নাম বললো না, খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে তোমরা অলরেডি, বাট অন্য কোনো একটা ফ্রেন্ডের নাম বলো। নাম মনে করতে পারতেছো না? সমস্যা নেই, আমি একটা নাম দিই। নীরব। আচ্ছা, শাবাশ।
সাবাস, নীরব নাম দিয়েছে। আচ্ছা তার আগে একটু জিজ্ঞেস করে নিই, আচ্ছা আমরা কি এইভাবে পড়তে চাই? আমরা যে এইমাত্র পড়লাম, আমরা এক্সপেরিমেন্টাল আকারে পড়লাম, হ্যাঁ আমরা একটা অ্যাপ্রোচ নিলাম, হ্যাঁ এভাবে কি পড়তে চাই? আমরা এভাবেই পড়তে চাই? আমাদের লাইভে যারা আছি তারা কি এইভাবেই পড়তে চাই? যদি পড়তে চাই তাহলে হ্যাঁ বা নাতে আমরা অ্যান্সার দিই। হ্যাঁ একটা পুল দেওয়া হয়ে যাক, তাই না? একটা পুল দেওয়া হয়ে যাক, আমরা পুলের মাধ্যমে দেখে ফেলি লাইভে সবার ইচ্ছা কি আর তোমাদের ইচ্ছা কি, এইভাবে পড়তে চাই? ওকে গাইজ, আচ্ছা শুরু করে দিই আমাদের পরেরটায়। সেট অফ ফাংশনের উপর গ্রুপ অ্যাসাইনমেন্ট ক্লাস তো হয়ে গেল, আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ক্লাস শেষ। এরপর কি ভাইয়া, আমাদের ফাইনালি একটি গেম খেলার মাধ্যমে আমরা শিখবো, তাই না? সবাই রেডি গেম খেলার জন্য? রেডি? সাজন দাদার কিন্তু গেমটা অনেক মজা করে খেলছো তোমরা, আমার গেমটা অনেক মজা হবে না? হবে? হবে। বেসিক ক্লিয়ার হয়েছে আমাদের? প্র্যাকটিস করে ফেলছি? ওকে চলো আমরা গেমটা খেলে ফেলি। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ গেমটা চলে যায়। ও তার আগে আমাদের কিছু টেস্টিমোনিয়াল ছিল, কিন্তু হ্যাঁ ওটা আমরা গেমের থেকে এসে দেখি। আচ্ছা সমস্যা নেই, আমরা হ্যাঁ আচ্ছা গুগল ক্রোম, ওকে আমরা একটু গেমে চলে যাই। আচ্ছা আচ্ছা আমরা গেমে চলে যাই, আমাদের সেকেন্ড গেমটা চলে যাব, ঠিক আছে? এইটা হলো আমাদের সেকেন্ড গেম। তোমাদের জন্য একটু টাইম নিয়ে নিচ্ছি গাইস, সবাই একটু সেটেল ডাউন হও। সবাই রেডি? সবাই রেডি? তুমি তোমার ফ্রেন্ডের নাম কি যেন বলছিলা? নীরব। তোমার ফ্রেন্ডের নাম নীরব না এখন, তার নাম হলো জর্জ ক্যান্টর, ঠিক আছে? তোমাদের সবার ফ্রেন্ডের নাম জর্জ ক্যান্টর, আমি তোমাদের ফ্রেন্ড চাপাই দিচ্ছি, ওকে? সো আমাদের ফ্রেন্ডের নাম কি? আমাদের জর্জ ক্যান্টর। এতক্ষণ তো জর্জ ক্যান্টরের পড়াই তো পড়লাম, সে আমাদের পড়া চাপাই দিছিল না? তো ধরলাম গতকাল সন্ধ্যায় জর্জ ক্যান্টর আমাদের কাছে বুঝে দিচ্ছে, এই বন্ধু শোনো আমি না নতুন একটা জিনিস আবিষ্কার করতে যাচ্ছি, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করতে যাচ্ছি। সেটা কি ভাই? সেট সেট সেট, তাই না? সেট। সো বললো যে সেটে এইভাবে হয়, এইভাবে। আমি যা কিছু তোমাকে এইমাত্র বুঝাইলাম না সবকিছু তোমাকে বুঝাই দিয়ে গেছে। এখন বলে কি বন্ধু তুমি বুঝতে পারছো? তুমি না ওই এত কিছু নিলা মাথার ভিতরে, এখন তুমি বলে ফেললা যে হ্যাঁ বুঝছি 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 বুঝছি, কিন্তু তুমি নিজে শিওর না তুমি বুঝছো কিনা, নিজে শিওর না তুমি বুঝছো কিনা। সেটার জন্য তোমার বন্ধু বলে আচ্ছা তুই শিওর না, সমস্যা নেই, তোমাকে আমি না কাজ করি, তোমার একটা গেম দিয়ে যাই, তুমি যদি গেমটা সম্পূর্ণ করতে পারো তবেই পারবে, ওকে? তবেই পারবে, তবেই তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমার যদি ক্লিয়ার হয় না বন্ধু, আমি বিশ্বাসী তোমাকে বুঝতে পারলে আমি পুরো দুনিয়াকে বুঝতে পারবো, এটা বলে গেছে। তার মানে তুমি যদি এই গেমটা না পারো কি হবে? সে কাউকে সেটার সম্পর্কে বলবে না, তার মানে আমরা শিখতে পারবো ভবিষ্যতে? না আমরা শিখতে পারবো না। পারবো? পারবো না। আর সেট আবিষ্কার না হলে কিন্তু অনেক কিছু অনাবিষ্কৃতই থেকে যেত, তাই না? চলো শুরু করে দিই আমরা গেম। সো আমাদের বন্ধুর নাম কি? জর্জ ক্যান্টর। সে কি আমাদের সেট সম্পর্কে শিখিয়ে দিয়ে গেছে। চলো গেমটা শুরু করি। হ্যাঁ কন্টিনিউ। সেট সম্পর্কিত কতটুকু ধারণা আছে চলো দেখি দেখি। সো প্রথমে কি হয়েছে, আমাদের একটা পি রিকোয়েজিট দিয়ে দিচ্ছে। হ্যাঁ গেমটা ঢুকতে পারবো কিনা, ইটস এ ডানজন। ঢোকার আগে একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নটা কি বলতো? প্রশ্নটা হলো কোনো একটি সেটে সেট সম্বন্ধিত সকল আলোচনা সকল উপাদান থাকলে তাকে আমরা বলি সার্বিক সেট। কি বলি আমরা? সার্বিক সেট, ঠিক আছে? তার মানে তোমরা তো প্রথম অ্যান্সার পাইরে গেছো, তোমরা গেমে ঢুকতে পারবা। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, হাততালি হবে। সার্বিক সেট, আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এক্সপ্লেনেশনও দেখতে পারবো। দেখি তো এক্সপ্লেনেশন কি বলছে। কি বলছে দেখো তো। সেট সংক্রান্ত কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই সেটের অন্তর্ভুক্ত হয়। তার মানে তুমি যদি এই গেমটা একটু ভুলও করতা, তাও কি তোমাকে এক্সপ্লেনেশন দিয়ে দেখাই দিতাম না কোথায় ভুল হয়েছে? এক্সপ্লেনেশন তো পেয়ে যেতে না, হিন্টও পেয়ে যেতে। হিন্ট তো দেখাইতে ভুলে গেছিলাম, বলবা না হিন্ট অ্যান্সার, কিছু হলে জিজ্ঞেস করবা হিন্ট অ্যান্সার, হিন্ট কি? ওকে চলো শুরু করে দিই। প্রথমে কি, চলো এই যে আমরা বললাম না তোমার বন্ধু ক্যান্টর, সে হলো বিকালবেলা বুঝাই দিয়ে গেছে এই স্টোরিটা। ওকে স্টোরি সবাই জানি আমরা তো। তোমার এখন বন্ধুকে সাহায্য করতে হবে একটা গেম খেলে। শুরু করি আমরা। সো বন্ধুর প্রথম কোশ্চেন গেমে, সেটের আলোচনা আমরা কোন বন্ধনী দিয়ে প্রকাশ করি ভাইয়া? দ্বিতীয় বন্ধনী। দেখো আইলাই বলে দিছো না, ও হিন্ট। হিন্ট হলে দেখো, হিন্ট দেখো সবাই। তোমরা জানো না, কেউ অ্যান্সার বলছো? কেউ অ্যান্সার বলো না। হিন্ট কি? হিন্ট কি? পুরো বেসিক থেকে প্রশ্ন করছি, এটা হলো হিন্ট। হ্যাঁ আর একটা ছোট্ট একটা দিয়ে দিছি, তৃতীয় বন্ধনী সেট আলোচনায় ব্যবহার করা হয় না। তার মানে কি একটু খেয়াল করো তো, বন্ধনী, এটা কি একটা বন্ধনী? না বন্ধনী না। এটা কি তৃতীয় বন্ধনী না? হ্যাঁ তার মানে এটা আবাদ, এটা আবাদ, তাই না? তাহলে কোনটা কোনটা হতে পারে? এটা হতে পারে না, এটা হতে পারে। এই তুমি আর কি চাও আমার কাছ থেকে? হ্যাঁ চারটার মধ্যে দুইটা বাদ দিয়ে দিলাম না, আর কি চাও? সো আমাদের কোনটা হবে অ্যান্সার? তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। ওকে দ্বিতীয় বন্ধনী, বুঝতে পেরেছি সবাই? শিওর?
সেট আলোচনায় আমরা সমস্ত উপাদান কি দিয়ে প্রকাশ করি? দ্বিতীয় বন্ধনী দিয়া। রেডি? শুরু করে দিলাম। তারপরে চলে যাই আমরা এক্সপ্লেনেশন শুনতে পারবো। এই যে এক্সপ্লেনেশনে দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি। হ্যাঁ, তৃতীয় বন্ধনী বললে খবর আছে। ওকে, হ্যাঁ, সেকেন্ডটা যে আমরা সুন্দর। এবার তাহলে সেট কেমন হতে পারে সেটা শিওর হয়ে নেই, মানে একটা সেট দেখতে কেমন হয় সেটা শিওর হয়নি। হ্যাঁ, এটার জন্য একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা তোমাদের অনেকে কমন পড়বে, অনেকে কমন পড়বে না। কারণ কি, আমি যখন পড়াচ্ছিলাম তখন ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, কমন পড়বে না। শুরু করে দিই আমরা। কোশ্চেনটা কি ভাইয়া? মৌলিক সংখ্যার সেট কোনটি? আমি দেখাইছিলাম মৌলিক সংখ্যার সেট কোনটি? 2 3 5 7। তার মানে লাস্টেরটা, তাই না? লাস্টেরটা। আচ্ছা, আমি না জানি না, আমি হিন্টটা দেখে নি। হিন্টটা কি বলছে? মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। হিন্ট বুঝে গেছি আমরা? তার মানে কি, এখানে যা আছে 2 আছে 3 আছে 4 আছে, এই ভাই 4 তো 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এ ভাই এখানে 4 আছে, এটাও তো বাদ। এখানে না 5 আছে, 4 আছে, এটাও বাদ। সবগুলো 4 আছে। সুন্দর না? একটা সংখ্যা দিয়ে সব বাদ দিয়ে দিতে পারলা। তার মানে কি, খুব সহজ। চলে গেলাম, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। চেক। আমরা একটু এক্সপ্লেনেশন দেখে দিব, দেখি, জানতে চাচ্ছি স্যার এটা কেমনে হইলো। এক্সপ্লেনেশন আমি একটা কথা বলছি। হ্যাঁ, এক কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? এক কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়। এখানে অন্য অপশন গুলোতে 3 5 7 প্রত্যেকে মৌলিক সংখ্যা, কিন্তু একটা কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়। এটা আমরা জেনে ফেললাম। পরেরটা চলে যাই আমরা, পরেরটা চলে যাই। এবার তুমি আইডেন্টিফাই করতে পারছো সেট কি? তোমাকে জিজ্ঞেস করছিলাম সেট কি, তুমি বলছো, তারপর তুমি বলছো আইডেন্টিফাই করে দিছি। হ্যাঁ, সেট কোন ধরনের সেট আমরা পাওয়া যায়। তুমি যদি আমি বলি রিয়েল নাম্বারের সেট বা বাস্তব সংখ্যার সেট কোনটি, পারবা না? এবার পারবা না? পারবা? আমি যদি বলি বিজোড় সংখ্যার সেট কোনটি, পারবা না? জোড় সংখ্যার সেট পারবা না? আচ্ছা, অনেকগুলো টিচারের সেট পারবা না? শাবাশ। মানে এখানে আমি টিচার মাত্র, আমি এখন আছি, সো আই গেস ইউ নো। শুরু করে দিই। পরেরটা কি ভাইয়া? দেখো বলছে পি একটা সেট, কিউ একটা সেট। আগে হাত তুলতেছে রে, সব পারে। হ্যাঁ, আচ্ছা, আগে হাত তুলো না, আমরা সবাইকে একটু অ্যান্সার দেওয়ার সুযোগ দিই, ঠিক আছে? হাই রে। আচ্ছা, পি একটা সেট, কিউ একটা সেট। এখন কি বলছে এখানে? কি করছে বলো তো? পি আর কিউ কি সংযোগ করছে না? সংযোগ করছে না? আমাকে বলো তো, পি একটা সেট, কিউ একটা সেট, এটার অ্যান্সার কত হবে বলো তো? পি কিউ এর সংযোগ কত? তাহলে অপশন কত? 2 নাম্বার। কতটা হবে? কোনটা অ্যান্সার হবে? আরে সংযোগ করছে। আবার তুমি না এই যে শুরুতে ইন্টারসেকশন বলছিলে, এখনো ইন্টারসেকশন বলতেছো। পি ইউনাইটেড বি, পি ইউনাইটেড কিউ বলছে না? আমাদের হিন্টটাও দেখে নি, হিন্টটা দেখে নি। দেখো বিশাল হিন্ট, পড়ার টাইম আছে? বিশাল হিন্ট না? তার মানে কি, এক্স এর যে উপাদানগুলো আছে, ওয়াই এর যে উপাদানগুলো আছে, সেগুলো তো কমন উপাদানগুলো তো থাকবেই, বরঞ্চ এক্স এর সকল উপাদান থাকবে, ওয়াই এর সকল উপাদান থাকবে। এটা হলো কি আমাদের ইউনাইটেড সেট বা ইউনিয়ন সেট, যেটাকে আমরা বলি, ঠিক আছে? ইউনিয়ন সেট। সো ইউনিয়ন সেট কোনটা ভাইয়া? পি এর উপাদানগুলো থাকবে, কিউ এর উপাদানগুলো থাকবে। তাহলে 3 4 5 6 7 না? অ্যান্সার চেক করে ফেললাম। এই যে উত্তর সঠিক। ভেরি গুড। এক্সপ্লেনেশন কি দিছে আমাকে? এই যে এক্সপ্লেনেশন ডাইরেক্ট অ্যান্সারটাই দিয়ে দিছে, ঠিক আছে? আর বুঝাই দিছে অ্যান্সারটা কেন হবে, কারণ এটা পি এবং কিউ এর সকল উপাদানগুলোই আছে, তাই না? বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? ওকে, চলে যাই পরবর্তীতে। এবার বলছো এবার আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এবার মানে আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেই কোশ্চেনটা কি ভাইয়া? আলোচনা করবা, ডাইরেক্ট বলতা না। হ্যাঁ, কোশ্চেন দিলেই তো হয়, আলোচনা করি, এটা বলা দরকার কি? সো এবার বলছে পি ইন্টারসেকশন কিউ করতে। কি বলছে? পি ইন্টারসেকশন কিউ করতে বলছে না? তার মানে পি কিউ এর মধ্যে কি সেট বের করতে বলছে না? সেট শিখছি আমরা? তুমি বলো, সেট শিখছি? অ্যান্সার কত হবে? 4 আর 5। ভেরি গুড, 4 আর 5। কেন হবে ভাইয়া? কারণ এটা আমাদের পি এর মধ্যেও কমন, কিউ এর মধ্যেও কমন। বুঝতে পেরেছি আমরা? ডান। অ্যান্সার কি হবে? 4 আর 5 দিয়ে দিলাম। কিন্তু তো আছে, হিন্ট দেখে নেই। 2 বা ততোধিক সাধারণ উৎপাদক নিয়ে গঠিত সেটকে সেট বলে। এত দ্বারা প্রকাশ করা হয়। হিন্ট দেখেও তো পারতাম, তাই না? আমাদের তো শিখাও লাগতো না, আগের ক্লাসটা করা লাগতো না। হ্যাঁ, সো হিন্ট দেখে শিখে ফেললাম। চেক। এক্সপ্লেনেশন চেক করি। এক্সপ্লেনেশন ডাইরেক্ট অ্যান্সারটা কেন হইছে এটাও দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তারপর এটা চলে যাই। এবার ভালো, অনেক ভালো, মানে আমি এখানে নিজে লিখছি অনেক ভালো। চলো এবার এত দূর তো যখন এসেই পড়েছি, এবার একটা জটিল প্রশ্ন অ্যান্সার দাও। খুবই জটিল একটা প্রশ্ন। প্রশ্নটা কি ভাইয়া? হ্যাঁ, যে আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে, সার্বিক সেট দেওয়া আছে এবং আরেকটা পি সেট দেওয়া আছে। আমরা পিসি জানতে চাচ্ছি তোমার কাছে। পিসি কি জানো ভাইয়া? পিসি কি জানো? মনে আছে কারো? পিসি কি জানো? পূরক সেট। রাইট, পূরক সেট মনে আছে? আমরা পিসি বা পি প্রাইমদের পূরক সেট প্রকাশ করতে পারছিলাম না? মনে আছে? আমরা মানে আমাদের যে সার্বিক সেট থেকে কোন একটা সেটের উপাদানগুলো বাদ দিলে কি পাই আমরা? পূরক সেট পাই না? কি পাই? পূরক সেট পাই। সেই পূরক সেটেই আমাদের হবে। আমাদের পূরক সেট জানতে চাইছে। পিসি মানে কি? পি এর উপাদানগুলো যদি আমি ইউর উপাদানগুলো থেকে বাদ দেই, হ্যাঁ,
তাহলে যে সেটটা পাবো মানে ইউতে যে অবশিষ্ট থাকবে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত সেট, সেটা কোনটা ভাইয়া? 4 5। বুঝে গেছি? অপশন ক্লিক করে দিব নাকি হিন্ট দেখে দিব? না দেখা লাগবে না, তোমাদের হিন্ট দেখা লাগবে না, তোমরা ব্রিলিয়ান্ট। ঠিক আছে, ব্রিলিয়ান্ট। নাকি তোমরা আমার ক্লাস করছো দেখে ব্রিলিয়ান্ট? কোনটা? স্যারের ক্রেডিট দিতে এদের লজ্জা করে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, যারা অনলাইনে আছেন তাদের সাথে একটু বলি যে আমাদের টিচাররা মাঝে মাঝে এরকম ক্লাসগুলো করবো যাতে আপনাদের বাচ্চারা ঘুমায় না পড়ে। আচ্ছা শুরু করে দিই আমরা। তারপর লাস্টের আরেকটা অ্যান্সার, ভাইয়া এটা কোত্থেকে করছি আমি বলতো? এটার নাম কি জানো? a - b করতেছিলাম এখানে, আমরা পূরক সেট তো করলাম ভাইয়া। এটা কি ভাইয়া? সেটের অন্তর। রিমেম্বার, একটা নির্দিষ্ট সেট থেকে আরেকটা সেট বাদ দিলে কি থাকে আমাদের? সেটার অন্তর বের করতে পারি। আমাকে বলো তো a থেকে b বাদ দিছি না, কি খুঁজতে হবে আমাদের? a আর b এর কমন উপাদানগুলো খুঁজতে হবে না? এর ভিতরে a আর b এর কমন উপাদানগুলো খুঁজি। কি খুঁজবো? 3 5 7 খুঁজছি, 3 আর 5 আছে। হ্যাঁ 3 আর 5, তাহলে এর থেকে 3 আর 5 বাদ দিয়া এতে যা অবশিষ্ট থাকে সেটা নিয়ে কি আমাদের এটা গঠিত হওয়ার কথা না? তাহলে a - b কত হবে? a - b কত হবে বলো? 1 2 4। বুঝতে পারছি? কেউ কি অন্য কিছুতে মতামত প্রকাশ করতে চাচ্ছ যে ভাইয়া না এটা হবে? হ্যাঁ যে ভাইয়া এই যে ভাইয়া আমার এখানে তো 7 বাকি রয়ে গেল ভাইয়া, কেন বলো তো? এই 7টা কেন আমরা গ্রহণ করলাম না? কারণ আমি a থেকে বাদ দিছি। কি থেকে বাদ দিছি? a থেকে বাদ দিছি। a থেকে a b এর কমন উপাদানগুলো বাদ দিছি। এটা হলো আমাদের এই সেটের অন্তরে আমরা করি। ঠিক আছে, আর যদি আমরা b থেকে বাদ দিতাম, মানে b - a করতাম, তাহলে কি b থেকে a এর কমন উপাদানগুলো বাদ দিতাম, তাহলে শুধুমাত্র অ্যান্সার কত আসতো? 7। কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সার কত আসছে? 1 2 4। বুঝতে পারছি? ওকে গাইস, বুঝতে পারছি? হিন্ট দিব? হিন্ট নেওয়ার দরকার আছে? নাই, হিন্ট নিয়ে বিরক্ত হয়ে গেছে বলাপান। আচ্ছা চলে যাই পরেরটায়। এবার সর্বশেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এটা পারলেই তোমার ফ্রেন্ড না, সে সিটের কথা কালকে সকালে সবাইকে জানাই দিবে। হ্যাঁ ঠিক আছে, রেডি আমরা লাস্ট কোশ্চেনের জন্য? রেডি? ওকে রেডি, কন্টিনিউ করি। আচ্ছা কিউআর চাচ্ছে আমাকে। আচ্ছা লাস্ট কোশ্চেন। এই আগের বারও তো এরকম কিছুটা ছিল মনে হচ্ছে, আগের কোশ্চেনটার মতো সেম। নিবে কি চাইছে? নাম্বার অফ a - b, নাম্বার অফ a - b। এর মানে কি? a - b যে সেটটা পাইছিলাম আমরা, কোন সেট পাইছিলাম জানো? 1 2 4 পাইছিলাম না? কয়টা উপাদান ওটার ভিতরে? 3টা উপাদান না? তার মানে কি এটার অ্যান্সার কত? নাম্বার অফ a - b চাচ্ছি না আমি? চাচ্ছি, নাম্বার অফ a - b চাচ্ছি। অ্যান্সার কি হবে? 3। বুঝতে পেরেছি সবাই? ওকে 3। দেখে নে, হিন্ট দেখবো? আরে হিন্ট দেখবো না, এক্সপ্লেনেশন দেখা লাগবে না, আমরা জাস্ট লাস্টে কথাটা জানি। লাস্টে কথাটা আমরা একটু সবাই পড়ি, সবাই একসাথে পড়বো নাকি আমি পড়ে দেখছি? আচ্ছা যাও, তোমাদের সবাই পড়া লাগবে না, রিডিং পড়তে যাচ্ছ না। সঠিক উত্তর, এর মাধ্যমে তুমি তোমার বন্ধু তোমাকে যা শিখিয়েছিল গত বিকালে সেটা তুমি প্রমাণ করে দিলে যে তুমি বুঝতে পেরেছো। এখন তোমার বন্ধুকে তুমি এটা বললে তোমার বন্ধু আত্মবিশ্বাস পাবে না? সে আত্মবিশ্বাসের সাথে সে পুরো দুনিয়াকে বই লেখা বেড়াবে না যে হ্যাঁ আমি সেট আবিষ্কার করছি, দেখো সেট হলো এমন। বলতে পারবে না? তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে পারছো? তুমি পারছো? আচ্ছা তোমার বন্ধুর নাম কি? এই যে বন্ধুর নাম ভুলা যায়, আরে জর্জ ক্যান্টর। রে ঠিক আছে, তো আমরা জর্জ ক্যান্টরকে সাহায্য করতে পারছি। এর সাথে সাথে আমাদের ওই যে এক্সপেরিমেন্ট আমরা বলছিলাম না অ্যাসাইনমেন্ট করব, একক কাজ করব, একক কাজের ধারণাটা বুঝতে পারছি আমরা? ডান। সবাই আমরা যারা অনলাইনে জয়েন করেছি সবাই বুঝতে পেরেছি কি? আমরা একটু জানাই, বুঝতে পেরেছি? ওকে ভেরি গুড। তাহলে আমরা একটু পরে চলে যাই ভাই, আমরা অনেক একক কাজ করলাম ভাইয়া। ঠিক আছে কন্টিনিউতে চলে যাই। আচ্ছা অসাধারণ, সবাই অসাধারণ। ওকে সবাই অসাধারণ। মূল পেজে শুরু করব না, আমি একটা কাজ করব যে আমি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ঠিক আছে প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। সো আমরা কোথায় ছিলাম? একক কাজে ছিলাম, তাই না? এর মাধ্যমে আমাদের একক কাজ শেষ, দলগত কাজও হয়ে গেছে আমাদের। আমরা কোথায় চলে যাব এখন? আমরা চলে যাচ্ছি নতুন এবং পুরাতন কারিকুলামের কিছু পার্থক্যের মধ্যে। হ্যাঁ নতুন এবং পুরাতন কারিকুলামের কিছু পার্থক্যের মধ্যে এইটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই যে যারা যারা স্টুডেন্ট আছে এখানে এবং যারা যারা গার্জিয়ানও আছেন তাদের জন্য নতুন এবং পুরাতন কারিকুলামের পার্থক্যটা একটু বোঝা দরকার। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম সেট কাকে বলে, হ্যাঁ সেট কাকে বলে, এবং তার উপর আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম। সেটাকে আমি 3টা মাধ্যমে শিখাইলাম, সেটার ধারণাটাকে আমি 3টা মাধ্যমে, নিজের লেকচার দিয়ে শিখিয়েছি, দলগত কাজ করে শিখিয়েছি, একক কাজ হিসেবে শিখিয়েছি। 3বার শিখেছি, মানে 3টা আলাদা আলাদা পদ্ধতিতে আমি শিখালাম জিনিসটা।
সো এইভাবেই না আমাদের নতুন কারিকুলামে প্রত্যেকটা টপিককে অ্যাপ্রোচ করা হচ্ছে, আর আমাদের লাইভ ক্লাসগুলো তো এইভাবেই অ্যাপ্রোচ করা হবে। আমাদের একক কাজগুলো এবং দলগত কাজগুলো আলাদাভাবে এইভাবে করা হবে, আর এর মাধ্যমে আমাদের পুরো পুরো কারিকুলামের সমস্ত কাজগুলো আমরা করতে চাই। এবার আমাদের এই নতুন কারিকুলাম এবং আমাদের পুরাতন কারিকুলামের মধ্যে যে সম্পর্কগুলো আছে এবং তা আমাদের ব্যাখ্যা করবে সৈকত ভাইয়া। ওকে সৈকত ভাইয়া, অন টু ইউ। আমি সবার কাছে 30 সেকেন্ডের একটা বিরতি চেয়ে যাচ্ছি। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান। আমরা হচ্ছে অনেকক্ষণ থেকে আমাদের ক্লাসগুলো করলাম। সো আমি একটু আমাদের সম্মানিত অভিভাবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে খুব ছোট করে নতুন আর পুরাতন কারিকুলামের পার্থক্যটা একটু বুঝিয়ে দিতে চাই, ঠিক আছে? সো এইটা আমি হচ্ছে একটু আপনাদেরকে কনসেপচুয়ালি বুঝাচ্ছি এবং আমি এটার উদ্দেশ্যটাও শেষে ব্যাখ্যা করবো আর কি। সো প্রথমত আমি যদি একটু বলি যে আমাদের ক্লাস 6 এর যে ম্যাথের চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারটা গত বছর ছিল, সেটার নাম ছিল, গত বছর তার আগের বছর আর কি, সেটার নাম ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, এই বছর আমরা জানি যে চ্যাপ্টার কিন্তু আর চ্যাপ্টার নেই, এটা হয়ে গেছে হচ্ছে অভিজ্ঞতা। সো এই বছরে ক্লাস 6 এর অভিজ্ঞতার নাম হচ্ছে সংখ্যার গল্প। এইবার আমরা অনেকগুলা পার্থক্যের বিষয় বের করেছি, যেটার মাধ্যমে নতুন আর পুরাতন কারিকুলাম বইয়ের একটা স্পষ্ট পার্থক্য আমরা ধরতে পারবো, তফাৎ ধরতে পারবো। যেমন যদি আমি বলি বেসিক কনসেপ্ট ব্যাখ্যা, এটা কিন্তু আমার পুরাতন বইয়েও ছিল, নতুন বইয়েও আছে। আচ্ছা, গল্পে গল্পে ব্যাখ্যা, এটা কিন্তু আমাদের পুরাতন কোনো বইয়ে ছিল না, কিন্তু নতুন বই কিন্তু গল্পে গল্পের মাধ্যমে একটা কনসেপ্টের ব্যাখ্যা করা আছে। আমি যদি বলি কাগজ ভাঁজের খেলা, আমরা গণিতে যদি দেখি অনেক ধরনের কাগজ দিয়ে অনেক গেম বা খেলা কিন্তু আমাদের ক্লাসে বা বইয়ে কিন্তু শেখানো হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পুরাতন বইয়ে ছিল না, বাট নতুন বইয়ে কিন্তু আছে। আচ্ছা, এছাড়াও আমি যদি স্পেসিফিক্যালি বলি, বইয়ের ভিতরে বিভিন্ন সুডোকু, পাজল কনসেপ্ট, ম্যাজিক দিয়ে কনসেপ্ট বোঝানো, একক কাজ, দলগত কাজ, এই কোনো কিছুই কিন্তু আমাদের পুরাতন বইয়ে ছিল না, বাট নতুন বইয়ে কিন্তু আছে। একটা জিনিস সর্বশেষ যেটা আবার কমন, সেটা হচ্ছে অনুশীলনীটা, এটা নতুন বইয়ে ছিল কিন্তু পুরাতন বইয়েও আমাদের কিন্তু ছিল। আচ্ছা, এইভাবে আমি একটু ভিজুয়াল পার্থক্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 6 এর আমাদের গত বছরের গণিত বইয়ের একটা চ্যাপ্টার, যেখানে অঙ্কপাতন নীতিটা পড়ানো হচ্ছে, লেকচার বেস পড়াশোনা। এইটা হচ্ছে আমাদের নতুন একটা বইয়ের অঙ্কপাতন নীতি, যেখানে লেকচারের পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক রীতি, জোড়ায় কাজ, একক কাজ, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে, সংখ্যার খেলা, কার্ড আকারে, ম্যাজিক আকারে। সো আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ইংলিশের জন্য এরকম পার্থক্যটা করা আছে। সর্বশেষ আমি একটু বিজ্ঞানের পার্থক্যটা দেখাই। সো বিজ্ঞানের জন্য মূল যেই এখানকার যাকে বলে ডিফারেন্সিয়েটর, সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা করতাম, প্রচুর প্রশ্নোত্তর দিয়ে কিন্তু পড়াশোনাটা করতাম, কিন্তু সৃজনশীল প্রশ্নোত্তর কিন্তু আমাদের নতুন কারিকুলামে থাকছে না। তার বদলে হচ্ছে বেসিক কনসেপ্ট ব্যাখ্যা এবং অনুশীলনের জন্য আলাদা একটা বই কিন্তু আমাদের আছে। সো ভিজুয়াল পার্থক্য যদি আমি একটু দেখাই, যেমন আরো নৈর্ব্যক্তিকটা নতুন কারিকুলামে নাই, দলীয় কাজটা পুরাতন কারিকুলামে ছিল, কিন্তু এবার যেটা হয়েছে, এই পুরাতন কারিকুলামে এগুলোতে জোর দেওয়া হতো না, কিন্তু নতুন কারিকুলামে কিন্তু আমার এই দলীয় কাজগুলোতে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, এবং এভাবেই চ্যাপ্টারগুলো বইগুলো ডিজাইন করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, দলীয় কাজের মাধ্যমে প্রশ্ন তো যাচাই এবং পরীক্ষণ, এটা পুরাতন কারিকুলামে হতো, নতুন কারিকুলামে যেটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা পুরাতন বইয়ের একটা চ্যাপ্টার, নিম্ন শ্রেণীর জীব, এবং নতুন বইয়ের একটা চ্যাপ্টারের আমি একটু দেখাই, এটা হচ্ছে নতুন বইয়ের একটা চ্যাপ্টার, ঠিক আছে? যেখানে জীববৈচিত্র্য কাছাকাছি, নিম্ন শ্রেণীর জীব, জীববৈচিত্র্য, এখানে প্রচুর পরিমাণ ভিজুয়াল দিয়ে, প্রচুর পরিমাণ সেশন দিয়ে কিন্তু আমাকে পড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা কি এই পার্থক্যটা সবাই বুঝতে পেরেছি নতুন আর পুরাতন কারিকুলামের মধ্যে? আমরা এই জিনিসটা একটা পোলে দিয়ে দিচ্ছি, তো যারা আমার এখানে সম্মানিত অভিভাবকরা আছেন, আমাকে একটু জানাবেন যে আমরা নতুন আর পুরাতন কারিকুলামের পার্থক্যটা বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে। আচ্ছা, সো এই যে নতুন কারিকুলামে অনেকগুলো জিনিস চলে আসলো, যেটা পুরাতন কারিকুলামে ছিল না, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি? আপনাদের জন্য আমি সারপ্রাইজ আকারে একটা কথা বলতে চাই, যে আমাদের 10 মিনিট স্কুলের যে ক্লাসটা হবে সামনে, সেই ক্লাসে কিন্তু নতুন কারিকুলামের এই যতগুলা পার্থক্যের বিষয় আমরা দেখলাম, এই পার্থক্যের বিষয়গুলো ক্লাসের ভিতরে ফিচার আকারে চলে আসবে, ঠিক আছে? যেন আমাদের স্টুডেন্টরা খুব ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসের ভিতরে স্মার্টলি বইয়ের পুরো এক্সপিরিয়েন্সটা করতে পারে। সো এইটা হচ্ছে আমি একটু অল্প করে আমি ফিগমা থেকে, মানে আমাদের একটু কয়েকটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওটা সারপ্রাইজ আকারেই থাকুক।
ইনশাআল্লাহ আমরা সামনের ডেমো ক্লাসগুলোতে আস্তে 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 একটা করে লাইভ ক্লাসের ফিচার দেখাবো। সো মূল কথাটা এটাই, নতুন কারিকুলামের সাথে যে পার্থক্যগুলো আছে এগুলো আমরা ফিচার আকারে কিন্তু সামনে আমাদের ক্লাসগুলোতে নিয়ে আসব। আচ্ছা, আমরা বেসিক্যালি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের লাইভটার। সো আমি দুটো জিনিস বলতে চাই, আমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। যে কোনো হেল্পের জন্য অবশ্যই 16910 তে কল করবেন। আমাদের পেইড ফিচার সংক্রান্ত কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব, এবং একটা জিনিস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আপনাদের জন্য ওপেন থাকবে। সো হোয়াটসঅ্যাপ কমিউনিটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো এই কয়টা জিনিস ডিটেলসে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রোগ্রামটা যদি সাজন ভাই বুঝিয়ে দিতে ভালো হতো, এবং লাস্টে হচ্ছে শেষ পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন কারণ না থাকে আমরা সেশনটা শেষ করব। এরপরেও হচ্ছে একটা সেগমেন্ট কন্টিনিউ হবে, যে নতুন কারিকুলাম নিয়ে যদি কেউ আমরা জানতে চাই তারা একটু লাইভে থাকবো, তাদেরকে আমি সহজে এক্সপ্লেন করে দিব। সো সাজন ভাইয়া আর সৌমিক ভাইয়া যদি আমাকে নতুন কারিকুলামের আমাদের পেইড প্রোগ্রাম আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি সম্পর্কে বলে তাহলে খুবই ভালো হয়। সো অলরেডি আমাদের প্যারেন্টস কমিউনিটি লঞ্চ হয়ে গিয়েছে। প্যারেন্টস কমিউনিটির মেইন কনসেপ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের নতুন কারিকুলাম নিয়ে সবার ভিতরেই কনফিউশন আছে। আমরা যতটুকু ডিকোড করেছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিভাবে কার্যক্রমগুলো চলছে। এটা সবার জন্য উন্মুক্ত, সকল প্যারেন্টসদের জন্য। আপনারা এই লিংকের মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারবেন, এখানে যে কিউআর কোড আছে সেটার মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারবেন, এবং আমরা প্যারেন্টসদের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কনফিউশনগুলো জানতে চাই, আপনাদের যে জায়গায় স্ট্রাগল হচ্ছে স্ট্রাগলটা জানতে চাই। বিশেষ করে আমার স্টুডেন্টের গ্রোথের জন্য যা প্রয়োজন 10 মিনিট স্কুল আপনার সাথে আছে। আর তারই ধারাবাহিকতায় এবছর আমরা নতুন নিয়ে এসেছি 10MS এর শুধুমাত্র প্যারেন্টসদের জন্য কমিউনিটি, যেখানে প্যারেন্টসরা আমার স্টুডেন্টের ডেইলি যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এখানে আবার আমি একটু আরাফকে ডেকে নিচ্ছি, আরাফ আসবে আমার সাথে। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস ফোরাম যেটা আছে, প্যারেন্টস ফোরামের কিছু ইনসাইট, কিভাবে জয়েন করবে, আমাদের 2023 সালের যে বই ছিল বইয়ের কন্টেন্ট গুলো এখানে দেয়া আছে। আমরা ড্রাইভ থেকে আমাদের যে গভর্নমেন্ট বই 2023 সালের যে বইগুলো ছিল সেই বইগুলো আমরা রিসোর্স হিসেবে দিয়ে রেখেছি। এখানে অভিভাবকরা যখন জয়েন করছে তখন এটা দেখতে পাচ্ছেন। সো আমাদের অভিভাবকদের একটা বড় কমপ্লেইন ছিল, কমপ্লেইন আমি কনসার্ন বলবো বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমরা নতুন কারিকুলামে হচ্ছে আমরা অনেক সময় শিক্ষার্থীদের কাছে স্মার্টফোনের টাইমটা, ঠিক আছে? সো এটা তো একটু আমাদের কন্ট্রোল করা উচিত, বা কিভাবে সেটা স্মার্ট ওয়েতে আমরা ইউজ কেসটা চিন্তা করতে পারি। সো এই জন্য কিন্তু আমাদের একটা সেগমেন্টই থাকবে স্মার্ট প্যারেন্টিং, ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপে কিন্তু অলরেডি অনেক ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে আমাদের কমিউনিটিতে, যেখানে আমরা ইন্টারনেট ইউজেস নিয়ে, স্মার্ট প্যারেন্টিং নিয়ে কিন্তু অলরেডি আমাদের প্যারেন্টদেরকে অলরেডি আমরা এখানে যাকে বলা হচ্ছে এডুকেট করার ট্রাই করছি, অ্যাসেস করার ট্রাই করছি। সো ডিসেম্বর মাসে আমাদের যেগুলো থাকবে সারা বছরের প্রয়োজনীয় আইমান ভাইয়ার পোস্টার প্রেজেন্টেশন কোর্স, ঠিক আছে? যেখানে আমরা এবার দেখতে পেরেছি যে শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য না, আমরা যারা রেগুলার লাইফে আছি, এবারে আমরা কারিকুলাম দেখতে পেলাম, কারিকুলাম ডিকোড করতে গিয়ে যে আমাদের 90% পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে থাকে, দলগত হয়ে আমাদের পোস্টার প্রেজেন্টেশন থাকে। যেমনটা আজকে আমরা একটা ছোট লেভেলে, একদম মিনি লেভেলে পারফর্ম করার ট্রাই করছি, ওইটা আরো এক্সটেন্সিভ ওয়েতে পোস্টার প্রেজেন্টেশনের কোর্সটা নিয়ে আমরা কাজ করছি। সবার জন্য উন্মুক্ত থাকবে, আমার সম্মানিত প্যারেন্টসদের জন্য, যারা কিভাবে একটা পোস্টার রেডি করার থেকে কিভাবে ম্যাটেরিয়াল কালেকশন এভরিথিং ইন এন্ড আউট ডিটেইলস প্ল্যান থাকবে, ওই কোর্সের ভিতরে সবগুলা কভার করা হবে। আচ্ছা, সো আজকের আমাদের ক্লাসের এটাই ছিল আমাদের লাস্ট ইনফরমেশন আপনাদের। যারা জয়েন করেছেন, আমরা লাস্ট মুহূর্তে কিছু কিউএনএ নিব। আমরা কমেন্ট সেকশন থেকে যে কোয়েশ্চেনগুলো জানতে পাচ্ছি, এবং বাকি যারা আছে আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের টিম কমেন্টসগুলো দেখবে, কমেন্টসগুলো দেখে আমরা লাস্ট মুহূর্তে লাস্ট 2 মিনিট আমরা কিউএনএ নিচ্ছি। কিউএনএ যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমরা একটু নিয়ে নিচ্ছি, আর কোনো যদি কনসার্ন জিজ্ঞাসা এই মুহূর্তে ইমিডিয়েটলি যদি থাকে আমাদের একটু জানিয়ে দিবেন। আমরা একটু কমেন্টগুলো দেখি যদি কোনো কমেন্টস থাকে যেগুলো আমাদের আসছে। ইয়েস, আমার কাছে ডিভাইস চলে এসেছে, আপনাদের কমেন্টসগুলো আবার আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো কমেন্ট পাচ্ছি না। আমরা প্রয়োজনীয় কমেন্টস যেগুলো আসা মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, তাছাড়াও আমরা কোনো কমেন্টস ওইভাবে দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী যে
ক্লাসগুলো আছে, পরবর্তী ক্লাসগুলোতেও ডেমো ক্লাসগুলোতেও আপনাদের সকল কনফিউশন যাতে ক্লিয়ার করে সেই ব্যবস্থা থাকবে। আজকে আপনারা আবারও আমাদের জানিয়ে রাখবেন আপনাদের কোন কোন কনসার্নগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। আজকের মতো এই পর্যন্তই। আসছে আমাদের সৌমিক এবং যারা ছিল সাথে, আপনারা সাথে ছিলেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি আজকের এই ডেমো ক্লাসের মাধ্যমে নিউ কারিকুলামের যে স্ট্র্যাটেজি বা ভিশন মিশন আপনাদের সামনে ক্লিয়ার করতে। একই সাথে আমরা 10 মিনিট স্কুল কিভাবে স্টুডেন্টদের পাশে থাকছি, কিভাবে তাদের সর্বোচ্চ সহায়তা করতে পারি, কিভাবে সহায়ক হতে পারি, কিভাবে আস্থার জায়গা হতে পারি, সেই বিষয়টাও আমরা আজকে লাইভের মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।